টেনিস বলেও কেউ নিত না আমাকে, আমি সবসময় 12 ম্যান থাকতাম। খেলতে খেলতে আমি একদিন 6 মেরে দিয়েছি, 6 বলে 6 ওকে দেখে আমি 6 মারা শিখেছি। আমার কাছে মনে হয় আমি এখনো স্টিল বাংলাদেশে দেওয়ার অনেক কিছু আছে। ওদের পরিস্থিতি আরো ভয়াবহ, বড় ভাইয়ের সাথে আমার এরকম লিঙ্ক আপ নাই। আসলে হচ্ছেটা কি আমার সাথে? এই ম্যাচটা যদি ভালো না খেলতে পারি তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা একদমই গন। পারফর্ম করেছি, আমার এগ্রেশন দেখাইছি, আল্লাহ তাআলা জানে যে আমি কতটুকু সৎ আমার কাজের প্রতি। টেনিস খ্যাপ খেলি, আমি তো যাচ্ছি না ফুটবল খেলতে। শাকিব খান হয়তো আপনাকে অফার করলো, উইল ইউ ডু সামথিং বিগ? ইয়েস নো দুটো একসঙ্গে। আমি থাকতাম হচ্ছে ঠিক মুশফিক ভাইয়ের পাশে, আমার পাশে তো তাইজুলের পাশে তো তামিম ভাই। আমি খুব কফি ভালো বানাতে পারি। দুটো ওয়ার্ল্ড কাপ কিন্তু বাদ পড়ার পরও ওয়ার্ল্ড কাপ জিততে পারি নাই। টি20তে আমি টিনে ব্যাটিং করতে বেশি পছন্দ করি, বিকজ আমি ক্লিন হিট করতে পারি। তো অবভিয়াসলি আমার বেস্ট কোচ হাতুরু সিং। আমি তো ভাই রক্তে গড়া মানুষ, হিরো হতে পারলাম না, জিরো হয়ে গেলাম নাকি আবার। ইসলামী এখন বোলিং করি, আমি কিন্তু ইংল্যান্ডের সাকিব আল হাসান, 27 ওয়ার্ল্ড কাপ আমি খেলবো। যেহেতু এটা অবাস্তব কথা বলতে হয়, বাট আমার কাছে মনে হয় এটা বাস্তব। হ্যালো, এশিয়া পোস্ট স্পোর্টসের আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির এবং আজকে যথারীতি আমাদের সঙ্গে আছেন আরও একজন ব্র্যান্ড নিউ গেস্ট। আচ্ছা, সেই গেস্টের কাছে যাওয়ার আগে আমি বরং একটু শুরুতে আমরা একটু গেম করি। হ্যাঁ, গেস্টের ব্যাপারে আমি কয়েকটা ক্লু দিই। ধরুন তিনি আজকে এখানে আছেন, কিন্তু তিনি না থাকলেও তিনি সবসময় থাকেন। কিভাবে? তাকে আমরা সবসময় চাই, তাকে নিয়ে ভক্তরা তাকে দেখতে চায়। আবার ধরুন তিনি সবসময় আলোচনায় থাকেন, নেতিবাচক এবং ইতিবাচক দুই কারণেই। কি টের পাচ্ছেন কে? আচ্ছা, আর কয়েকটা ক্লু দিই যে তিনি এখনও মনে করা হয় আমাদের টি20-র ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে বা 6-7 নম্বরে তার ওই রকমই স্ট্রাইক রেটটা আমরা মিস করি, তাকে ভক্তরা মিস করে। দেখে নিই কে আছেন আমাদের সঙ্গে। সাব্বির রহমান। সাব্বির, আমি আপনার সম্পর্কে ইন্ট্রো দিচ্ছিলাম, আমাকে কিছু ভুল বলেছি কিনা বা কোনো কারেকশন আছে কিনা আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার সময়? পারফেক্ট, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডাকশন মি। কিন্তু এটা এখানে নিশ্চয়ই আপনার একটু আপত্তিও থাকার কথা, কারণ হচ্ছে যে আপনাকে নিয়ে আসলে নেতিবাচক শব্দটা আমি বলেছি, বিকজ আমি যদি এখন সার্চ দিই সাব্বির রহমানকে নিয়ে, সবার আগে আসবে ব্যাড বয়, তারপর এই সমস্ত বিষয়গুলো। মানে অনেক দিন হয়ে গেছে, বাট স্টিল ডাজ ইট বোদার ইউ? আপনার কি এগুলো একটু অস্বস্তি লাগে কিনা? না দেখেন ভাইয়া, সবার মধ্যে কিন্তু ব্যাড বয় আছে, কেউ শো হয় কেউ শো হয় না। হয়তো আমি ক্রিকেট প্লেয়ার, সামহাও মানুষ সোশ্যাল মিডিয়া বলতে পারেন, বা আমার লুক বলতে পারেন, আমি একটু বেশি মুডি মানুষ মনে করে। এটা আমি মনে করি না, হয়তো আমার দেখতে হয়তো মানুষকে যেভাবে তাকায় মানুষের মনে হয় যে আমি তাকে হয়তো বা মেরে ফেলবো বা মারবো, এরকম একটা অ্যাগ্রেসিভ মনে হয়। লেন্স পরে থাকেন তো, এটা আরেকটা ঝামেলা। হ্যাঁ, এটা লেন্স, এটা আল্লাহ দিয়ে দিয়েছে, এখন খুলতে পারছি না আমি। তো আমার কাছে মনে হয় যে এটা বোদার করে না, বাট ইটস এ লং টাইম, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, একটু বলে নেই দর্শকদের, আমাদের এই অনুষ্ঠানে আমরা মূলত খেলার অনুষ্ঠান, এবং আমাদের সঙ্গে আজকে যথারীতি আছেন সাব্বির রহমান। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, খেলার বাইরে কিছু হয়তো বিতর্কিত বিষয় আসতে পারে যেগুলো দর্শক জানতে চায়, আপনি হয়তো একটু পরিষ্কার করতে পারেন আজকে সেগুলো, সব কিছু নিয়ে কথা হবে। তবে আমরা শুরু করতে চাই একদম সহজ কথায়, মানে একটু যে শুরুতে তো পাওয়ার প্লে থাকে, খেলতে ইজি না, ফিল্ডাররা ভেতরে আছে, পাওয়ার প্লে প্লেয়ার না, যদি আপনি পাওয়ার প্লে প্লেয়ার না, এবং সেটা নিয়েও কথা হবে, আপনি কেন পাওয়ার প্লে প্লেয়ার হঠাৎ করে হয়ে গেলেন, বানানো হলো আপনাকে। অলরাইট, সো শুরুতে একেবারে সেই সহজ আদিম প্রশ্ন, কেমন আছেন, কেমন সময় কাটছে আপনার? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোফার খুব ভালো যাচ্ছে আমার, আলহামদুলিল্লাহ। বলতে পারেন যে আলহামদুলিল্লাহ ভালোই আছি। অবশ্যই, মানে আপনার আসলে প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে যদিও আপনার অনেকগুলো খারাপ থাকারও কারণ হয়তো বা আছে, কারণ এখন ন্যাশনাল টিমের ক্যাম্প চলছে, অনেক প্লেয়ার আছে সেখানে, সাব্বির রহমান নেই। এরপর ধরুন সবশেষ আপনি অদম্য টি20 কাপে ছিলেন না, সেটা নিয়ে আমরা দেখেছি আপনি ওটা নিয়ে একটু কি বলবো, এটাকে ক্ষোভই বলি বা যেটাই হোক, আপনার কাছে হতাশা কাজ করেছিল আপনার মধ্যে। বিসিএলটি ওয়ান ডেতেও আপনাকে সূচক হয়নি বা রাখা হয়নি, সব মিলে আসলে এইটা তো একটা খারাপ সময় একজন অ্যাথলেটের জন্য, যখন তিনি দলে থাকেন সবকিছু যেন ঠিকঠাক চলে, যখনই দলের বাইরে ছিটকে যান সবচেয়ে ডিফিকাল্ট টাইম তো নিশ্চয়ই ওটা। দেখেন, আসলে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারদের আর যারা প্রফেশনাল কাজ করে তাদের লাইফে অনেক কিছু স্ট্রাগল আছে, এটা মাঠের বাইরে হয়, ফ্যামিলিগতভাবে আসে, পেশাগতভাবে আসে। তো আমি অ্যাজ এ পার্সন, আমি যেভাবে চিন্তা করি যে রিজিক আমার নাই, সেটা না আমার, সেটা আমি কেউ দিতে পারবে না, আর রিজিক যেটা আছে সেটা কেউ নিতে পারবে না। তো এটা আমি হচ্ছে বিলিভ করি। আর আমার কাছে মনে হয়েছে যে চান্স পাচ্ছি কোথায় বা পাচ্ছি না, এটা কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি
ওই জায়গায় খুশি থাকতে পারবো কিনা, বা আমি ওখানে এনজয় করবো কিনা, বা ওইখানে আমাকে না হচ্ছে যে পারপাসে সেটা আমি ডেলিভারি করতে পারবো নাকি। অদম্য যে টি-20-তে নেওয়া হয় নাই, যে কথা বলে বলেছি, এটা খুবই বাস্তব কথা বলে বলেছি আমি আমার তরফ থেকে। কারণ আমি লাস্ট টি-20 বিপিএল বলেন, লাস্ট ইয়ার আগের ইয়ার বলেন, আমার স্ট্রাইক ভালো ছিল। অ্যাজ এ টি-20 আমি কথা বলছি, তো ওভারঅল যদি ভালো থাকে তো আমি হোয়াই নট, আমি সুযোগ পাবো না কেন। শেষ পর্যন্ত ফাইনালের সুযোগ পেয়েছিলাম, হয়তোবা ওইরকম সুযোগ হয়নি খেলার। যেটা আপনি বলছেন বিসে ওয়ানডে খেলেছি আমি, দুটা ম্যাচ আমাকে সুযোগ দেয় নাই, হয়তোবা টিম কম্বিনেশন হয় নাই খেলা, কিন্তু এটা তো আমার মন খারাপ হয় নাই। বাট সুযোগ সবসময় থাকে যে আমার ইচ্ছা থাকে যে সুযোগ যদি পাই আমি আমার মতো করে কাম ব্যাক করতে যেন পারি। এবং 3 নম্বর ওয়ানডে খেলেছি রাজশাহীতে, একটা ভালো ইনিংস খেলেছি আমি, ফাইনালের সুযোগ পেয়েছি, ওটাও ভালো খেলার চেষ্টা করছি, ভালো খেলেছি। তো আসলে ভালো খেলার পর যদি সুযোগ না আসে সেটা আসলে কোশ্চেন মার্ক হয়ে যায়, এটা কারা করে বা কে করে। আচ্ছা, একটু ক্লিয়ার হয়নি আপনার তো, ধরেন এখন তার মানে আপনি টি-20-র কথা বলছেন, বাট মেইন ফোকাস কি আসলে হোয়াইট বলেই, লিমিটেড ওভারে? বাংলাদেশে ভাই এনিথিং হ্যাপেন, আপনি টি-20 ভালো খেলে ওয়ান ডেতে সুযোগ পেয়ে যাচ্ছেন। দ্যাটস ট্রু। ওয়ান ডে ভালো খেলার পরে আপনি মনে হচ্ছে যে আচ্ছা এখন রেড বল আছে, ওভারসিজে খেলা হচ্ছে, একটা প্লেয়ারকে নিতে আনতে যেতে হবে, হোয়াই নট তাকে ট্রাই করে ফেলি, ফর্মে আছে, দেখ একটা টেস্ট খেলার পরে মনে হচ্ছে যে না ও আর খেলার দরকার নেই। সো বাংলাদেশে হোক আর দেশের বাইরে হোক আর টেস্ট খেলতে পারছে না, তো আমি ফোকাস করছি এখন হোয়াইট বলকে নিয়ে, আমার এখন পরিস্থিতি। ওকে, কিন্তু সেটাও একটু তো অনিশ্চয়তা আছে, সামনে প্রিমিয়ার লিগ, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর যেটা লিস্টে ক্রিকেট, সেটা নিয়েও তো একটা অনিশ্চয়তা আছে ক্লাবগুলোর সঙ্গে, এবং ক্রিকেটাররাও তো এটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে থাকে। ধরুন আপনার ছাড়াও এরকম আরও অসংখ্য ক্রিকেটার আছে যারা শুধুমাত্র হয়তো প্রিমিয়ার লিগে খেলেন বছরে। যুদ্ধ করছি আমরা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার যারা ছোট ভাই যারা আছে বা কলিগ আছে, ওদের পরিস্থিতি আরো ভয়াবহ। ওরা সামাজিক বলেন, ওদের লিগই হচ্ছে একটা প্রিমিয়ার লিগ, এটা আমরা হয়তো বা বিপিএল খেলতে পাচ্ছি, ন্যাশনালি খেলতে পাচ্ছি, বাট ওদের রুজিগটি হচ্ছে প্রিমিয়ার লিগ। এরকম অনেক হাজার হাজার প্লেয়ার আছে যারা ফ্যামিলি চালে হচ্ছে ওয়েট করে যে কখন প্রিমিয়ার লিগ হবে, 2 লাখ হোক, 1 লাখ হোক বা 10 লাখ হোক, এই টাকাটা যখন আসে কিছু না কিছু বেনিফিট হয় ওরা, তো এটা অনেক আশা করে এবং ওরা এর জন্য সারা বছর প্র্যাকটিস করে, শ্রম দেয়, নিজেকে ইনভেস্ট করে। যখন দেখবেন যে খেলাটা বন্ধ হয়ে গেছে তখন আমাদের কাজ কি আর, কোনো কাজ নাই, তো আমরা তখন হতাশে ভুগবো। বা এটা আমি একটা নেগেটিভ কথা বলতে পারি, আইপিএল হচ্ছে, আইপিএল আমরা অনেক সময় অনেক প্লেয়াররা দেখেছি বা কিছু লোক দেখে যে বাজি খেলতেছে, আর্নিং সোর্সটা কমে যাচ্ছে, তো তারা আর্ন করবে কিভাবে? ফ্যামিলি, তার বাচ্চা আছে, বাবা মা আছে, 5 ব্রাদার আছে, তো কিভাবে আর্ন করবে? তো আস্তে আস্তে তখন এরা ক্রিকেটে সরে যাচ্ছে বা কর্পোরেট লিগে চলে যাচ্ছে, 2000 এর জন্য খেলতে যাচ্ছে, ক্যাপ খুঁজছে, তখন টেপ টেনিস খেলতেছে, তো সামহাও এটা অনেক যুদ্ধ করতেছে সবাই। আচ্ছা, আপনারা আমি দেখছিলাম বোধহয় খুব রিসেন্টলি ঈদের আগে প্রবাবলি আপনার রাজশাহীতে কোনো একটা লিগের আয়োজন করেছিলেন বা এরকম কিছু? ও আচ্ছা, করবো জি। সেটা কি লোকাল ক্রিকেটারদের নিয়ে? বা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে রাজশাহীকে নিয়ে আপাতত, যেহেতু আমাদের কিছু বড় ভাই আছেন এবং কিছু বোর্ডের বড় ভাই আছেন, তার আমাদের সবার চিন্তা হচ্ছে রাজশাহীকে নিয়ে, যেহেতু 8টা ডিস্ট্রিক্ট আছে আমাদের। তো যখন রাজশাহী যখন আমরা বড় করব তখন আদার্স ডিভিশনও ওরা নিজেরা মোটিভেট হবে যে আমরা করতে পারি। তো আমাদের টার্গেট হচ্ছে রাজশাহীকে কীভাবে বেস করে আমাদের রাজশাহী ন্যাশনাল লিগকে কীভাবে আমরা ব্যাকআপ প্লে করতে পারি, রাজশাহী ন্যাশনাল লিগ থেকে এবার ন্যাশনাল টিমে কীভাবে নিয়ে যেতে পারি রাজশাহী অঞ্চল থেকে। তো এটা আমাদের মূল উদ্দেশ্য আর কি। রাইট। এবং রাজশাহী থেকে তো সবসময় মোটামুটি ন্যাশনাল টিমে একটা প্রতিনিধিত্ব থাকে, সেই খালেদ নাসির মাইলট থেকে শুরু করে আপনি আপনার সতীর্থরা অনেকেই ছিলেন যারা রাজশাহী থেকে এসেছেন। তো রাজশাহীর একটু ক্রিকেট কালচার সম্পর্কে যদি আরেকটু আমাদেরকে জানান। স্টিল 9 জন খেলতেছে ন্যাশনাল টিমে নর্থ জোন থেকে, তো খুবই প্রাউড ফিল হয় আমাদের সবার। হোয়াই নট আরও বেশি, কারণ ব্যাকআপ প্লেয়ার হয় না কেন আরও। আমি যখন ছোট ছিলাম, লাইক ক্লাস 9-10-এ পড়তাম, আমি 4টা থেকে 5টা টুর্নামেন্ট খেলতাম রাজশাহীতেই। দেন এর মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ চলে আসতো, তো অলমোস্ট 6-7টা হয়ে যেত। ইভেন এমন হয়েছে যে রাজশাহী প্রিমিয়ার লিগ চলতেছে, ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে, তো আমরা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ কালকে একটা রাজশাহী প্রিমিয়ার লিগ খেলা আছে, আমরা রাতে চলে গেছি বাসে করে। তো এই যে একটা ইন্টারেস্টিং একটা বিষয়, খেলার যে একটা ঝোঁক, যাওয়া আসা, ট্রাভেলিং, এটা খুবই বেশি মিস করি। এবং এখান থেকে কিন্তু বড় হয়েছে আমি না, খালেদ মাসুদ পারুল ভাই বড় হয়েছে, শান্ত বড় হয়েছে, সানজামুল ইসলাম বড় হয়েছে, আদা যারা ন্যাশনাল টিম, জুনায়েদ সিদ্দিকী, অমি ভাই, ইভেন আমিও। তো এই যে টুর্নামেন্টগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা পরীক্ষা, কারণ আমি সারাদিন প্র্যাকটিস করছি, রেজাল্টটা কোথায় পাবো? আমাদের খেলতে হবে ম্যাচটা। তো এই যে ম্যাচ খেলতে পারছি না,
ম্যাচ হচ্ছে না, ইভেন অনেক প্যারেন্টস কিন্তু তাদের ফ্যামিলি মেম্বারে যারা পিছিয়ে আছে, যারা ছোট আছে, তাদেরকে পাঠা হচ্ছে রেজাল্টের জন্য যে তোমরা ন্যাশনাল গেমে ঢুকবা। তো ন্যাশনাল গেমে ঢোকার কোনো কারণ কি, আসলে কোনো ম্যাচ নেই আমাদের। তো এই পারপাসে আমাদেরকে আর কি টুর্নামেন্টটা করা। খুবই লাকি যে আমাদের একটা রাজশাহী টুর্নামেন্ট হচ্ছে, ক্লেমন কাপ। খুবই লাকি যে খেলতে পাচ্ছি, এবং এটা ওরকম কমপ্লিটেড হয় না, বাট যা হয় ভালোই হয়। টুর্নামেন্ট না হলে তো আপনি রেজাল্ট পাচ্ছেন না। হ্যাঁ, আমাদের আসলে অনেকদিন ধরে এই কথাটা বলা হচ্ছে যে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে হবে, ঢাকার বাইরে নিতে হবে, আঞ্চলিক ক্রিকেটে জোর দিতে হবে, এবং আশা রাখতে চাই জিনিসটার বাস্তবায়ন হবে। আমরা একটু পেছনে যাই এবার আস্তে আস্তে, সেটা হচ্ছে গত বছরই যদি যাই, বিপিএল হয়েছে দুটো, এবং দুটো বিপিএলে আপনি খেলেছেন একই টিমের হয়ে, ঢাকা ক্যাপিটালস। এবং নতুন করে যেন সাব্বির রহমান, আমি বলবো যে 2.0 আমরা একটা ইনিংস দেখেছিলাম। অবভিয়াসলি আপনার নিশ্চয়ই ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস হবে সেটি, 82 রান, রাইট, ঢাকা ক্যাপিটালসের হয়ে। সো বিপিএলে আপনার ওইটার পরে আপনার সঙ্গে তারপর একটা আলোচনা হচ্ছে যে আচ্ছা আবারও কি সাব্বির রহমান কামব্যাক করতে যাচ্ছে কিনা, আপনার মধ্যেও নিশ্চয়ই এরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল? হ্যাঁ, ডেফিনেটলি ভাই। আসলে প্লেয়ার যখন ভালো খেলবে তখনই তো আশা বাঁধবে। যখন পারফর্ম হবে না তখন সেও নিজেও জানে যে আসলে পারফর্ম ছাড়া, যেহেতু ভালো খেলেও কাজ হচ্ছে না, তো পারফর্ম না থাকলে কেমনে কি। তো উইংসটার পরে তো অনেক কিছুই হয়ে যে আসলে T20 ওয়ার্ল্ড কাপ সামনে ছিল, আবার ওডিআই ওয়ার্ল্ড কাপও প্লেয়ার সিলেকশন করছে, 6-7 ব্যাটিং করছি। ওইটাও আমার একটা বড় টুর্নামেন্ট ছিল আমার জন্য লাইফের, যেহেতু আগের বছর খেলতেই পাইনি, সুযোগই পাইনি, বিকজ অফ আমি ওরকম লিঙ্ক আপে নাই, বা কারো বড় ভাই আন্ডারে নাই, বড় ভাইয়ের সাথে আমার ওরকম লিঙ্ক আপ নাই। কারণ আপনি বিপিএল দেখবেন, প্রিমিয়ার লিগ দেখবেন, যত আদার্স টুর্নামেন্ট হয়, এটা কারো না কারণ লিঙ্ক আপের মাধ্যমে হয়। কোচ যারা আন্ডার প্র্যাকটিস করছে, আমি বড় ভাইয়ের সাথে গল্প করছি, আড্ডা মারছি, ভালো রিলেশন খুব। তো আমার কাছে মনে হয় যে এই লিঙ্ক আপটা আমার কাছে একটা খুবই কমতি আমার কাছে, যার কারণে আমি একটা বিপিএল মিসই করে গেছি। পরের বছর খেলছি, ঢাকা ক্যাপিটালস আমার উপরে সম্মান দিয়েছে এবং ওটার আস্থা রেখেছে আমার প্রতি। তারপর আমি প্রথম টিমের সুযোগই পাই নাই, আমি আসলে এটা ক্লু পাই নাই। বাট তারপরে ম্যাচ খেলছি, রংপুরের সাথে 7 করে আউট হয়ে গেছি। খুবই হতাশ হয়েছি যে আসলে হচ্ছেটা কি আমার সাথে। তারপরে যখন নামলাম যে চিটাগংয়ের সাথে, দিস ইজ ফাইনাল ম্যাচ, আসলে আমার লাইফে ডু অর ডাই ম্যাচ। জীবনে যা প্র্যাকটিস করছি 3 মাস, আমি ওটারই প্রতিফলনটা আমি মাঠে পেয়েছি। কারণ যে প্র্যাকটিসটা করেছি ওটাই আমি করেছি মাঠে। এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা যদি ভালো না খেলতে পারি, তাহলে হয়তো বা আমার ক্যারিয়ারটা একদমই গন। সো নো ডাউট, যেহেতু টিমে চান্স পেয়েছি অনেকদিন পর, তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে প্রিমিয়ার লিগ বলেন বা বিপিএল বলেন, এটা খুব লিঙ্ক আপ হওয়া ইম্পর্টেন্ট ভালো প্লেয়ার থেকে। আচ্ছা, এই কথাটা কিন্তু আপনি আগেও কয়েকটা ইন্টারভিউতে আপনি বলেছেন, এবং এইটা তো অবশ্যই আইডিয়াল সিনারিও হওয়া উচিত না, বা এটা কখনোই হওয়া উচিত না ভাই। এজ এ যখন প্রফেশনাল যখন দেখবেন, এজ এ বাংলাদেশ ন্যাশনাল টিম একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, বা একটা প্লেয়ার যখন সিলেকশন হবে, তখন কিন্তু তার ট্যালেন্টকে শো করতে হবে। তার ব্যক্তিগত কি, কার সাথে কি রিলেশন বা কার সাথে কি, এটা কিন্তু কখনোই হওয়া উচিত না। যদি আমি বাংলাদেশের জন্য আমি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতেছি, তো আমার কাছে এটা খুবই অসুস্থ একটা বিষয় যে আমার কাছে, এবং আমার কাছে ফিলও হয় মাঝে মধ্যে যে কেন আমি ওনার সাথে নাই, কেন বা ওনার সাথে ওখানে যাচ্ছে প্র্যাকটিস করছে না কেন। আবার মনে হয় গিলটি ফিল হচ্ছে যে আমি তো আমার ট্যালেন্টের সাথে বিট্রয় করছি, তাতে এটা আমার ট্যালেন্ট হচ্ছে না। কারণ আমি কখনো এরকমভাবে বড় হই নাই। আমি বড় হয়েছি, পারফর্ম করেছি, আমার এগ্রেশন দেখাইছি, আমি কি প্লেয়ার সেটাকে দেখাইছি, দেন আমি এত দূরে এসেছি। আমার কাছে সামটাইম মনে হয় যে হওয়া উচিত ছিল, সামটাইম মনে হচ্ছে না এটা কখনোই হওয়া উচিত না। তুই যেভাবে আছিস, ভালো আছিস, তুই লয়ালে প্র্যাকটিস কর। তোর কাজ হচ্ছে সারাদিন কিভাবে প্র্যাকটিস করবি, কিভাবে মেহনত করবা। কারণ আপনি পরের দিন যে উঠবেন এরকম গ্যারান্টি নাই। তো পরের দিন আমি কেন চিন্তা করছি। তো আজকে রিজিক আছে, আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি, প্র্যাকটিস করতে যাব, আমি আমার 100% প্র্যাকটিস করব। কালকে কি আছে আমি জানি না, কালকে রিজিক কার কাছে আছে তাও জানি না। বাট আমার কাছে মনে হয় যে আমি যদি কষ্ট করে যাব, কালকে যদি বেঁচে থাকি, সকালে উঠে আবার চিন্তা করবো যে আমি কি করতে চাচ্ছি বা কি করব। তো এভাবে আস্তে আস্তে চিন্তা করে নিজেকে মোটিভেট করি। কিন্তু আপনার মধ্যে এই রিয়েলাইজেশনটা আসলে ঠিক কখন থেকে এসেছে, যে ধরুন আপনি যে বলছেন রিজিকের কথা, বা মানে এটা হয় না একটা মানুষের একটা সময় এসে মনে হয় একটু ম্যাচুরিটি আসে বা একটু অন্যরকম রিয়েলাইজেশন হয়। আপনার মধ্যে কেন জানি এই কথাটা শুনে আমার এরকম মনে হচ্ছে যে আপনার ভিতরে কি কোনো চেঞ্জ আপনি ফিল করেন? তার মানে লাস্ট 3 বছর ধরে আমি একা, লাইক আমার ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ নাই আমার সাথে। লাইক আমি প্র্যাকটিস করছি একা একা, যুদ্ধ করেছি আমার সাথে একা একা।
তো যখন নিজের সাথে যুদ্ধ করবেন, প্র্যাকটিস করবেন, নিজের করবেন, ঠিকানা খুঁজে বেরোবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার ম্যাচুরিটি অটোমেটিক আসবে। প্রত্যেকটা পথে দেখবেন যে আপনার কাছে মনে হবে যে এটা করলে আপনি অটোমেটিকলি একটা বয়স চলে আসে। আপনি ডান পা দেওয়ার পর মনে হবে যে না, এখানে মনে হয় একটু নরম আছে, তাহলে বাম পাটা আমার শক্ত ফেলতে হবে। কোথায় ফেলতে হবে আপনাকে অটোমেটিক আপনার ওই বয়সটা বলে দিবে। তো আমার কাছে এই ম্যাচুরিটি 3 বছর 4 বছর ধরে এসেছে এবং আমি খুবই হ্যাপি যে এটাকে আমি খুব সুন্দরভাবে চিন্তা করি। ইভেন আমি এমন সময় চিন্তা করি যে ক্রিকেট তো খেলছি না, অন অ্যান্ড অফ। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু এমন না যে আমি কারোর কাছে যে বলতে হচ্ছে ভাই আমাকে 1,000 টাকা দেন, আমি আজকে খেতে পাচ্ছি না, এমন কোনো হয় নাই। তো আল্লাহ তাআলা জানে যে আমি কতটুকু সৎ আমার কাজের প্রতি, এবং ওনার বরকতটা আমাকে এমনভাবে দেয় যে আমার কোনো সময় কারো কাছে, আমি আমার ফ্যামিলি চালাই, আমার রাজশাহী একটা বাসা আছে, ঢাকায় একটা বাসা আছে, অল গুড মিলে আমি খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কখনো আমার কাছে মনে হয় না যে আমি আজকে এখানে আমাকে না খেলতে পারলে বা এখানে না খেলতে পারলে, অনেকে বলছে যে আমি টেপ টেনিস খ্যাপ খেলি বা টেনিস বলে খেলতে যাই বা আদার যাই খেলতে যাই, বাট আমার তো কাজই ক্রিকেট খেলা। আমি তো যাচ্ছি না ফুটবল খেলতে, বা আমি কোনো খ্যাপে ফুটবল খেলতে যাচ্ছি না। অ্যাটলিস্ট এইটাতে আমি চাইবো যে আপনি আসে আমার সাথে ভাই খেলেন, টেপ টেনিস রাইট। আমি এবং আপনার সাথে খেলতে চাইবো। দেখেন ভাই, যখন আমি রাজশাহী খেলেছি, ভক্ত ফ্যান তাদের সাথে দেখা করার মতো সময় থাকতো না, কথা হইতো না, বাট আমি রিয়েলাইজ করছি লাস্ট 3-4 বছর এত জায়গায় গেছি খেলতে, ছোট থেকে বড় থেকে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে সবাই আমার সাথে এসে দেখা করেছে। এই যে ভালোবাসা, আমার কাছে মনে হয় যে লাস্ট 4 বছর যে মানুষের সাথে খেলতে গেছি বাইরে এদিক ওদিক, যে ফ্যান ফলো এখন আমার আছে, বিকজ অফ দ্যাট টাইম, যে কারোর সাথে ঘুরেছি ফিরেছি এবং সবার সোফার ছিলাম। এগেইন আপনার এই যে কথার মধ্যে আপনি কয়েকবারই বলেছেন, মানে একটা জিনিস মোটা থেকে পরিষ্কার, যে আপনার সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই সময়টাতে আপনি 3-4 বছরের কথা, এই সময়টা আপনি বাবাও হয়েছেন, সেটাও কি আরেকটা চেঞ্জ এনে দিয়েছে কিনা? ডেফিনেটলি। দেখেন, সুবহান যখন হয়েছে তখন লাইফ ছিল আলাদা, সুবহান হওয়ার পরে লাইফটা পুরো চেঞ্জ হয়েছে, একটা ভারত্ব বা ভাব হয়েছে যে না, আমার বাবার কাঁধের উপর খেয়েছি, এখন আমার কাঁধের উপর একটা আছে। তো এটা একটা টেনশন, এবং যার রিজিক সে নিয়ে এসেছে, এবং আমার কাছে মনে হয় যে কখনো কমতি ফিল হয় না আমার, কোনো না কোনোভাবে আমার কাছে কিছু না চলে আসছে, আচ্ছা, কোনো না কোনোভাবে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ। রাইট। আচ্ছা, আপনি এই যে বললেন যে 3-4 বছর ধরে আপনি একা মোস্টলি নিজে প্র্যাকটিস করছেন, এটা কি আপনার হোম টাউন রাজশাহীতে বেশি প্র্যাকটিস করা হয়েছে সেখানে? কারণ নর্মালি তো আমরা জানি যে ঢাকায় মিরপুরে ধরুন ন্যাশনাল লেভেলের বাইরে গেলে প্র্যাকটিস করার সুযোগ অনেক সীমিত হয়ে যায় ক্রিকেটারদের। আমি রাজশাহীতে প্র্যাকটিস করেছি, রাজশাহীতে বিকজ আমি রাজশাহী ছেড়ে, তো আসলে রাজশাহীতে এরকম খেলাও বেশি হয় না, বিসিএল বা নর্থ এনসিএল হওয়া বাদে। তো এখানে প্রেশারটা কম পড়ে, গ্রাউন্ডসম্যান যারা আছেন তারাও চায় যে আমি প্র্যাকটিস করি। আচ্ছা, আমি প্র্যাকটিস করলে ওদের কিছু অ্যামাউন্ট যায় ওদের কাছে, তো ওরাও খুশি হয় যে আসলে সাব্বির ভাই কখন আসবে, এবং ওরা যখন ফোন পায় আমার কাছ থেকে, আমি শিওর অনেক খুব খুশি হয় যে সাব্বির ভাই এসে প্র্যাকটিস করবে 1 মাস বা 20 দিন বা 10 দিন একটা ক্যাম্প করবে। তো এই যে রাজশাহীর যে প্র্যাকটিসের ফ্যাসিলিটি আমার কাছে মনে হয় যে খুবই সহজ আমার কাছে, কারণ যাওয়া আসার একটা যাতায়াত একটা বিষয়, কমিউনিকেশনটা ইজি। জি, 2-10 মিনিটের মধ্যে আপনি মাঠে আসতে পারছেন, যেটা ঢাকাতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা, ইভেন আপনি জানেন না যে আপনি সকালে প্র্যাকটিস করলে বিকেলে করতে পারবেন নাকি। তো এই যে একটা যাওয়া আসা একটা বিষয়, প্র্যাকটিস ফ্যাসিলিটি, উইকেট ভালো হয় রাজশাহী, আপনি জানেন ভালো মতো। তো ওখানে আমি একা প্র্যাকটিস করি, মন ভরে প্র্যাকটিস করি, গোটা মাঠ আমার মনে হয় যে আমি আমার মাঝে যে এটা আমার বাসা একটা, এখানে কেউ বাধা দিবে না, কেউ কিছু বলার নাই, কেউ কিছু আমাকে প্রশ্ন করবে না, কারণ আমি এখানে রাজশাহীর ছেলে, এক তো এখানে আমার জিনিসটা আমি ইউজ করতেছি, ইউজ করলে না জিনিসটা বেটারমেন্ট হবে। রাইট। আমি আসলে রাজশাহী নিয়ে পার্সোনালি আমার নিজেরও ইন্টারেস্ট আছে, আমার বাড়িও আসলে ওইদিকেই বগুড়াতে, সো আমি ওইটার ব্যাপারে আরও কিছু শুনবো, কিন্তু আমরা একটু পাওয়ার প্লে শেষ, এখন সহজ কথা থেকে একটু সামনে আগে মিডল ওভারে, তো একটু আমরা এবার সোজা সাপটা সেগমেন্টে যাবো আমাদের। সাব্বির রহমান, কিছুদিন আগেই একটা আমি দেখেছিলাম আপনার ইন্টারভিউতে আপনি বলেছেন যে আপনি নিজে সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। আমাদের এই সেগমেন্টেও অনেক সোজা সাপটা কথা আসবে। প্রথম সোজা সাপটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আপনি সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 2022 সালে, প্রায় 4 বছর, কিন্তু স্টিল এখনও যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়া বা সবখানে সাব্বির রহমানকে জাতীয় দলে দেখতে চায়। আই হোপ আপনি নিজেও সেই বিশ্বাস নিয়ে খেলে চলেছেন, কিন্তু রিয়ালিটি কি বলে, আপনি বাস্তবতা বা নিজের কতটুকু আসলে আত্মবিশ্বাস আপনি আবারও ইউল কাম ব্যাক ইন ন্যাশনাল টিম? দেখেন, আপনি পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন যে আমি যদি আমার যে ক্যাপাবিলিটি, আমার 6 মারতে বেশি পছন্দ করি, লাস্ট 2 বছর আমি কতটা 6 মেরেছি বা কতটুক আমি স্ট্রাইকের ব্যাটিং করেছি, এটা দেখলেও বুঝতে পারবেন।
আমার কাছে মনে হয় আমি এখনো স্টিল বাংলাদেশে দেওয়ার অনেক কিছু আছে, যেটা মানুষজন মনে করে, আমিও ফিল করি, বাট সামহাউ আদার্স পিপুল মনে করে না। তো আমি আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে তারা কি চিন্তা করছে বা তাদের চিন্তাভাবনা কি ভবিষ্যৎকে নিয়ে বা আমাকে নিয়ে, এরকম কোনো পজিটিভ সাইনও পাই নাই। বাট আমার কাছে মনে হয় যে যতটুকু ক্রিকেট খেলবো, আমার যে একটা নাম আছে বা আমার যে একটা ভিতরে যেটা আছে, ওটা যতদিন পর্যন্ত দিতে পারবো, ডেলিভারি করতে পারবো, আই এম ইন। যখন নিজে হবে যে পারছি না, তখন আমার মনে হয় আমি ইন আউট। তো আমার কাছে মনে হয় অনেক কিছু দেওয়ার এখনো বাকি আছে আমার। আপনার কাছে নিশ্চয়ই অনেকেই মানুষ এই প্রশ্নটা করে এবং এই কারণে আপনার একটা ফেসবুকে স্ট্যাটাস আমি একটু পড়ি। আমাকে বেশিরভাগ মানুষ একটা প্রশ্ন করে যে আমি কবে জাতীয় দলে খেলবো অথবা কবে ঢুকবো। তো আমার আনসার হচ্ছে আল্লাহ পাক যেদিন হুকুম দিবেন সেই দিন ইনশাল্লাহ। আমার যুদ্ধ সমস্ত সিস্টেমের সাথে যে আমি শেষ 3-4 বছর ধরে করছি। একটু পরিষ্কার করবেন যে কোন সিস্টেমের সঙ্গে আপনার যুদ্ধ আসলে? না দেখেন ভাই, আসলে আপনি প্রশ্ন করতেছেন, ভাইয়া প্রশ্ন করতেছে, আরো জেলার ডিস্ট্রিক্ট লোকরা প্রশ্ন করতেছে। এখন সবার সাথে তো আমি যে কথা বলতে পারবো না। তো বেশিরভাগ মানুষই 99% মানুষই প্রশ্ন করে যে কবে ঢুকবা তুমি। তো আমার প্রশ্ন, জিনিসটা তো আপনার হাতে নাই আসলে। আসলে আমার হাতে নাই ভাই। আপনি আপনার জবকে সকালে আসবেন, বস যদি আপনার ফায়ার করে, এটা আপনার হাতে নাই। আপনি শুধু আপনার কাজটা ঠিকঠাক রিকোয়েস্ট করতে করতে পারবেন যে বস গিভ ইউ ওয়ান চান্স। তো সিস্টেমটা হচ্ছে যেটা বললাম যে আমি বিপিএলে ভালো খেলছি লাস্ট ইয়ার, 160 প্লাস স্টারে ব্যাটিং করেছি, একটা ভালো ইনিংস খেলেছি। বিপিএলে কিন্তু আপনার বেশি ইনিংস লাগে না, দুই একটা ইনিংস হলেই ঠিক আছে। বিসিএলে ভালো খেলেছি, 2টা ম্যাচ সুযোগ পেয়েছি, ভালো খেলেছি। লাস্ট প্রিমিয়ার লিগে আমি সুযোগই পাইনি খেলার অভাবে। দেখেন ওভারঅল আমি যতটুকু মনে করি, আমার কাছে মনে হচ্ছে আমি হ্যাপি উইথ মাই পারফরমেন্স। সুযোগ পেয়েছি, কাজে লাগিয়েছি, সুযোগ না পেয়ে তো কাজে লাগাতে পারবো না। তো এই অ্যান্সারটা হচ্ছে যারা আছেন নির্বাচক, যারা আছেন বা অন্য যারা আদার্স জায়গায় আছেন, যারা ওই যে আগে ফার্স্টে বললাম যে আমি একটা লিঙ্ক আপকে খুব ভয় করি, কারণ একটা ভাইয়ের সাথে সবসময় যদি ঘুরি আমি চান্স পেয়ে যাবো খেলতে, কিন্তু আমার ট্যালেন্ট কি বলে যে আমি কিন্তু ক্যাপেবল না এখানে খেলার জন্য। আবার একটা কোচের আন্ডারে যদি আমি খেলি, সেই কোচের আন্ডারে বাইরেও ক্যাম্প আছে, প্র্যাকটিস করায়, যদি ভর্তি না হয় বা প্র্যাকটিস না করি, ওনার সাথে আমার রিলেশন ভালো হচ্ছে না। কিন্তু আমি এখানে একটু আপনাকে সম্পূরক প্রশ্ন করতে পারি? মানে আপনার এই প্রশ্নটা কিন্তু একটা আমাদের পুরো সিস্টেমটাকে খুবই ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করে। মানে তার মানে কি ধরুন জাতীয় দলে যারা আছে তাদের অনেকেই এইভাবেই কি তারা তার মানে জাতীয় দলে আসে, এটাই আপনি বলতে চাইছেন? না, অ্যাকচুয়ালি আমি এটা বলি নাই। আমি বলতে চাচ্ছি যে সিস্টেমটা কি হতে পারে, আমি ভালো পারফর্ম করার পর আমি কই যাবো? আমি ঘরে বসে থাকবো না। একটা ক্যাম্প হবে, সেই ক্যাম্পে সুযোগ পাবো, এটা 40 জন হোক বা 30 জন হোক, আমি ওদের সাথে প্র্যাকটিস সুযোগ পাচ্ছি, প্লাস আমি নিজেকে প্রুভ করার সুযোগ পাচ্ছি। তো আমার জায়গাটা কোথায়? এটা একটা সিস্টেম, রাইট? তো এই সিস্টেমগুলো আমি পাচ্ছি না। আমি বিপিএল ভালো খেলার পর আমি ইংল্যান্ড যাচ্ছি খেলতে আমার বেটারমেন্টের জন্য, বাট তাদের যে চিন্তা ভাবনা, আমি আমার বেটারমেন্টটা কোথায় খুঁজছি আমি এখানে? তো এই সিস্টেমের কথা বলছি, আদারওয়াইজ অন্য সিস্টেমের কথা আমি বলি নাই। জি আপনার যে সবশেষ ম্যাচের কথা বলছিলাম, T20 ম্যাচ, সেখানেই আপনাকে ওপেন করতে হয়েছিল মেহেদী হাসান মিরাজের সঙ্গে। খুবই সারপ্রাইজিং ছিল দর্শকদের জন্য, আমার মনে হয় অপোনেন্ট বা সবার জন্যই। যে ডিসিশনটা নিয়ে আপনি নিজেও খুব পুরোপুরি আপনিও একটু অবাক হয়েছিলেন প্রবাবলি। কিন্তু নিশ্চয়ই একটা টিমে এরকম যখন সিদ্ধান্ত হয়, প্লেয়ার বা টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই আলোচনা করে সিদ্ধান্ত নেয় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য টিম। কিন্তু আপনার ক্ষেত্রে আসলে কি হয়েছিল, বা আপনি কি রাজি হতে বাধ্য হয়েছিলেন ব্যাপারটা এরকম, না কি হয়েছিল? দেখেন আমি এশিয়া কাপে ওইটা ঢোকার আগেও 2 বছর গ্যাপ ছিল আমার। তার আগে আমি এশিয়া কাপে যাওয়ার আগে আমি ওয়েস্ট ইন্ডিজ গেছিলাম এই টিমের সাথে, ভালো খেলেছি। ওইখান থেকে আমি ডাইরেক্ট এশিয়া কাপে, প্রথম ম্যাচ সুযোগ হয় নাই, সেকেন্ড ম্যাচ খেলছি, ভালো খেলেছি বা খারাপ খেলেছি। এখন আমি তো ওপেনার না ভাইয়া, হ্যাঁ। এখন আপনাকে যদি বলে তিতুমির ভাই আপনি এখন ক্যামেরা দেখেন, সে এখন এসে বসবে। তো আপনার যদি এখন জব হয় এটা, আপনার যদি এটা কোনো বড় লোক বলে আপনাকে, তাহলে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে আমি করেছি। যদি আমার বস যেটা বলবে আমাকে সেটাই এক্স্যাক্টলি। তো আমাকে যখন হেড কোচ বলবে বা ম্যানেজার বলবে, তামাও কেউ এসে বলবে যে সাব্বির তুমি 6 থেকে ওপেন খেলবা, মিরাজ ওপেনার, তুমি ওপেনার। তো আমি চিন্তা করলাম যে তাহলে ন্যাশনাল টিমের ওপেনার তাহলে কে, বাকি ওপেনার তাহলে কই গেল, তারা কোথায় খেলবে? তো এটা আমি নিজে নিজে প্রশ্ন করেছি। বাট এখন সুযোগ পাচ্ছেন না, বাট এটা একটা অপরচুনিটি আপনার জন্য। এটা আপনার অপরচুনিটি এই না যে আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার জন্য বা আপনাকে একদম ছেড়ে ফেলা হলো বা বাদ দেওয়া হলো। এটা কিন্তু একটা আপনার অপরচুনিটি না। আপনাকে অপরচুনিটি দিয়েছে, এটা গ্রেভ করতে পারছেন বা পারেন না, এটা কিন্তু আপনার দায়িত্ব না। বাট ওনাকে আপনি একটা কাজ আমি ধরে দিলাম, করেন না করেন, আপনি দেখবেন যে আপনার সাহস আছে কিনা, আমি দেখবো আপনার সাহস আছে নাকি। বাট এমন না যে আপনি করতে না পারলে আপনি আর কোনো কাজই করতে পারবেন, আপনাকে ফায়ার করে। আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে।
আমি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেছি, মানে একটা ম্যাচের জন্য আমি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেছি। তো আমার জায়গায় সৌম্য গেছে, তো আমরা তো ওয়ার্ল্ড কাপ জিততে পারি নাই আনফর্চুনেটলি, জিতা উচিত ছিল আমাদের। হ্যাঁ, কারণ একটা দুটো প্লেয়ার বাদ পড়েছে, সাইফুদ্দিন আর আমি। তো এটা খুবই হাস্যজনক বিষয় যে ওয়ার্ল্ড কাপ টিমতে বাদ পড়ার পরও ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। যদিও এটা বলা উচিত না, বাট আমার কাছে মনে হয় যে এটা খুবই আনফর্চুনেট। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে যখন, এই যে টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশ খেললো না, এই সিদ্ধান্তটা আপনি যদিও দলের বাইরে ছিলেন, বাট স্টিল তো ঘটনার প্রভাবটা দেখছিলেন, এবং এইটা আসলে আপনার কাছে অ্যাজ এ ক্রিকেটার পুরো বিষয়টা আপনার কাছে পুরো ব্যাখ্যাটা কি, আপনার কাছে কেমন লেগেছে, আপনি কিভাবে নিয়েছেন? দেখেন, অ্যাজ এ প্লেয়ার যদি চিন্তা করি, এটা খুবই একটা আনফর্চুনেট বিষয় হয়ে গেছে যে এটা প্লেয়ার, ইভেন দেখেন আপনি যে ওয়ার্ল্ড কাপ টিমটা যায় নাই, সেই টিমে 2 থেকে 3টা প্লেয়ার নিউ ছিল, তাদের স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ খেলা, প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছিলেন তারা অনেকে, ইমন, আমি 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি। তো ওয়ার্ল্ড কাপ মানুষ চিন্তা করে যে ওয়ার্ল্ড কাপ খেলবো, আর সিরিজ আর ওয়ার্ল্ড কাপ কিন্তু এক না। তো হয়তোবা কোনো একটা কারণে হয় নাই, যেতে পারে নাই, বাট আমার কাছে যে প্লেয়ার মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপটা যা আমাদের খুবই দরকার ছিল। কারণ আমাদের ক্রিকেট নেশনটা এমন না যে আমরা 2-3 নম্বরে আছি, আমরা একটু ব্যাকফুটে আছি। যদিও এটা টি-20 আর ওডিআইতে একই অপোজিশনে আমরা আছি, বাট আমাদের এইটা খুবই দরকার ছিল। কারণ সিরিজ আপনি যখন খেলবেন তখন অন্য একটা ভাইব থাকে, ওয়ার্ল্ড কাপ একটা অন্যরকম ভাইব। ওয়ার্ল্ড কাপে থাকে ট্রু উইকেট, রান করার একটা ভালো পজিশন থাকে, আবার ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া, বড় বড় টিমের সাথে আপনি পরপর ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে পারছেন, সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ ছাড়া হয়, এছাড়া হয় না। তো আমার কাছে মনে হয় এটা যাওয়া খুবই দরকার ছিল। যদিও এটা একটা সরকার বা বিসিবির একটা পদক্ষেপ উচিত ছিল, বাট আমার কাছে মনে হয় যে প্লেয়ার আমি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই। ওকে, আচ্ছা, একটু আপনার প্রসঙ্গে আবারও আসি। আপনি বলছিলেন যে ধরুন এই আপনি যখন যে সময়টা বাদ পড়লেন, বা আপনার যখন ক্যারিয়ার শুরু, তখনও ধরেন আপনার পজিশনে আমরা তখন দেখতাম যে আপনি এবং নাসির দুইজনই মোটামুটি কাছাকাছি রোল আপনারা প্লে করছেন এবং খেলছেন দুজন একসঙ্গে। আপনি বাদ পড়ার পরে এই সময়টায় ধরুন এই জায়গাটায় কি এখন ওই পজিশনে, ধরুন এখন যদি আমি বলি শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানরা খেলছেন, একে একটা কারণ মনে হয় আপনার কাছে যে ওই জায়গাটায় আসলে এখন অনেক বেশি ফাইট, যে আপনাকে যদি দলে না হয় আরেকজনকে ড্রপ করতে হবে, এরকম কোনো সিনারিও কি কাজ করে সিলেক্টেড বা টিম ম্যানেজমেন্টের মধ্যে, সে কারণে আপনাকে নেওয়া হয় না? এরকম কোনো ফিল হয়নি আমার, কারণ আপনার জায়গা কখনো গ্যাপ থাকে না, আপনাকে 11টা প্লেয়ার খেলতেই হবে। কেউ 6 খেলুক বা ওপেন খেলুক, আপনাকে তো প্লেয়ার 11 নাম্বার নামাইতেই হবে। এখানে সাব্বির হোক বা সোহান হোক বা অন্য প্লেয়ার হোক, খেলতেই হবে, এটা তো রুলস। 11 জন প্লেয়ার নামাইতে হবে, এমন না যে আপনি 6 নম্বর প্লেয়ার নাই, আপনি 6 নম্বর বাদ দিয়ে আপনি 7-5 দিয়ে খেলা শুরু করলেন, এমন তো পজিশন হওয়ার কথা না। তো আসলে এই জায়গাটা অনেক একটা শক্ত মোকাবেলা হয় আর কি সবার সাথে। অনেক প্লেয়ার আছে, কেউ আবার দেখবেন যে ডোমেস্টিকে 3-এ ব্যাটিং করে, নেক্সট টাইমে 7-এ ব্যাটিং করে, আবার ডোমেস্টিকে ওপেন করে আর 7-এ ব্যাটিং করে। তো ওই যে ক্যারেক্টার, দেখবেন যে MS ধোনি কখনোই কিন্তু 4-এর পরে আগে কখনো নামে নাই, 4-5 সিচুয়েশন অনুযায়ী। দেখুন 40 ওভার শেষ হয়েছে, 3 উইকেট পড়েছে, ও 4 রানে নেমে গেছে, এটা সিচুয়েশন ডিমান্ড করে। তো যে যার জায়গাতে যদি খেলা হয়, তাহলে তার রোলটা কিন্তু রেগুলার মুখস্থ হচ্ছে তার। এটা যেই খেলায় খেলুক না গেল, ডোমেস্টিক খেলুক বা বিপিএল খেলুক বা ওডিআই খেলুক, তাহলে কি হবে, আপনার রোলটা মুখস্থ থাকবে। কারণ আপনি একবার ওপেন থেকে নিউ বলে খেলছেন, ধাপ করে যে আবার ন্যাশনাল টিমে 7-এ খেলতেছেন, আবার 7 নম্বর থেকে যে ডোমেস্টিকে 3-এ খেলতেছেন, রান করার জন্য করছেন, বাট আপনার যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আপনার কিন্তু মেন্টালি চেঞ্জ হচ্ছে যে আজকে ওপেন নামছি, তার মানে যে পুরো ওভার আমার হাতে, আপনি একটু নর্মালি খেলবেন। কিন্তু সাথে তো নর্মাল খেলার চান্স নাই, হয় হিরো না জিরো। 10 বল পাবেন, 3টে 6 আপনাকে মারতে হবে, 4টা 6 মারতে হবে, দিস ইজ দ্য টিম এন্ড রিকোয়ার্ড। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে এত আমার চিন্তা নাই যে কে কোন সময়, যখন আমি ঢুকবো আমি আমার জায়গা অবশ্যই পেয়ে যাব। তো এটা হচ্ছে আমার থট আর কি। ওকে, আপনাকে সাব্বির রহমান, আপনার মনে আছে কিনা, আমি আপনার ফার্স্ট ইন্টারভিউ করেছিলাম ফতুল্লায় একটা প্রস্তুতি ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রবলেমে 100 করেছিলেন পাকিস্তানের সাথে, এবং সেটা কিন্তু আপনি 3 নম্বর পজিশনে ব্যাট করেছিলেন উপরের দিকে, এবং উপরে আপনি 3 নম্বর পজিশনে একটা সময় মনে হচ্ছিল বেশ কমফোর্টেবল। আপনি এখন নিজেই মনে করেন যে না, আপনার জন্য 6-7 নাম্বারটা ইজ মোর সুইটেবল? দেখেন, আমার মাইন্ড চেঞ্জ করতে আমি খুব বেশি পছন্দ করি। লাইক টি-20তে আমি 3-এ ব্যাটিং করতে বেশি পছন্দ করি, বিকজ আমার কাছে আমি ক্লিন হিট করতে পারি।
দেখেন পাওয়ার প্লে আছে, আবার আমি খেলাটা ডিপ করতে পারি। 7 নম্বরের খেলাটা হচ্ছে আপনার খুব রাশ হয়, আপনি না সেট হতে পারবেন না আপনাকে ওই সময় যে মারতে পারবেন। তো ওই সময়টা আমার কাছে অনেকেই মনে করে, ম্যাক্সিমাম লোক কোচ প্লেয়ারে মনে করে বা ম্যানেজমেন্ট মনে করে যে সাব্বির 10 বল পাবে 4টা 6 মারবে। ইভেন বিপিএলও কিন্তু এরকম হয়েছে, আমি ইভেন 9 নম্বরও আমি নেমেছি। তো 9 নম্বর নেমে 5 বল পেয়েছি, 3টা 6 মেরেছি, 2টা 6 মেরেছি। তো ওই যে এটা মেন্টালি আমি সুইচ অন অ্যান্ড অফ হই, এটা আমার দ্বারা হয়ে যায়। আর মানুষ এটাকে মনে করে যে সাব্বির তো পারেই ওপেন থেকে 7 নম্বর পর্যন্ত সে যে কোনো সময় ব্যাটিং করতে পারবে। বাট আমার কাছে মনে হয় আইডিয়াল যেটা হাতু আমাকে নিয়ে করেছিল, তখন হাতু করছিল পাকিস্তান সিরিজের সময়। তো ও 3 নম্বরে কেন নামাইছে আমাকে বলেছে যে হাতুর সিং এর কথা বলছেন আপনি? জি জি, হাতুর সিং। ওকে। তো ও আমাকে বলছে যে দেখো এটা প্র্যাকটিস ম্যাচ, তুমি তো ন্যাশনাল ম্যাচ 6 সাথে ব্যাটিং করো, তুমি এখানে একটু ব্যাটিং করো, পাকিস্তানের বলারদের সাথে তুমি খেলো, তোমার কাছে ভালো হবে। ঠিক আছে দাও খেলি। তো আমি করছি 122। তো ওই যে একটা বুস্টার আমার কাছে মনে হয়েছে যে ওইখান থেকে আমি সিরিজটা ভালোই খেলেছি আমি, এবং খুব ভালো চমৎকার ফিনিশ করেছি আমরা, জিতেছি আমরা সব সিরিজ। তো ওই যে মানুষের কোচের একটা কমফোর্ট জোন, আপনি আপনার সাথে কোচ কথা বলে ডিসকাস করেছেন, কিন্তু আপনি যখন ডিসকাস করবেন না তখন আচমকা যদি কেউ বলে যে সে 7 ব্যাটিং করবে আজকে, তাহলে সুইচ করা ডিফিকাল্ট হয়ে যায়। আপনার জন্য তাহলে চান্দিকা হাতুর সিং এ ভালো কোচ ছিলেন, আপনার পছন্দের? হ্যাঁ, আমি ওর হাতে তো মেড, আমি ওর হাতে তৈরি, আমি এবং ওর সময় খেলেছি, আমি সব ফরম্যাট খেলেছি। তো অবভিয়াসলি যদি আমি ওর ফরম্যাট সব খেলেছি এবং ভালো ডেলিভারি করেছি সময় আমি, তো অবভিয়াসলি আমার বেস্ট কোচ হাতুর সিং। আচ্ছা, এই জায়গায় তাহলে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি মোটামুটি আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা পঞ্চপাণ্ডব বলে একটা টার্ম তো আছে, এই 5 জনের অধিনায়কত্বে আপনি খেলেছেন বিভিন্ন ফরম্যাটে, এবং রিয়াদ ভাই আন্ডারে খেলিনি। রিয়াদ ভাই আন্ডারে খেলেন নাই? মুশফিক আন্ডারে খেলি নাই। না, খেলেছেন, তারা বোধহয় ভারপ্রাপ্ত 1-2 ম্যাচে কিছু একটাতে এরকম হয়েছে। তামিম ভাই আন্ডারে খেলি নাই আমি। ও, তাহলে তো আপনি খেলছি সাকিব ভাই আন্ডারে, ও, আর হচ্ছে মাশরাফি আন্ডারে। আচ্ছা, আবারও একটু বিপিএল এর প্রসঙ্গে ফিরি। আমরা গত 2024-এর বিপিএল নিয়ে যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আপনি ঠিক জানেন না আপনাকে কেন বসিয়ে রাখা হয়েছিল ম্যাচে, কিন্তু কোচ পরে বলেছিলেন শৃঙ্খলাজনিত কারণে আপনাকে খেলানো হয়নি। ও আচ্ছা, সুজন ভাই বলছিল যে আমি শৃঙ্খলা, হ্যাঁ, কোন শৃঙ্খলা তো বলে নাই, কি কাজে বসছি সেটাও জানি না আমি। ওকে, ঠিক আছে, তার মানে প্রপার কমিউনিকেশন ছিল না বা এখানে একটা নিশ্চয়ই হতে পারে। অলরাইট। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনার ধরুন, আচ্ছা 1 সেকেন্ড, ওকে সরি, এবারে তাহলে একটু ডিপিএল এর প্রসঙ্গেও যদি আসি। প্রিমিয়ার লিগে গত সিজনে আপনি পার্টেক্সের হয়ে খেলেছিলেন, এবং সেখানেও আপনার সঙ্গে টিম ম্যানেজমেন্টের কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল? দেখেন, কথায় আছে না যে যত ছোট জিনিস তত বেশি ধামাকা, বড় জিনিসের আয়ত্ত কিন্তু অনেক বেশি, বড় জিনিসকে বেশি লাফায় না। ছোট যারা আছে তারা বেশি একটু লাফালে বেশি করে। তো পার্টেক্সকে আমি ছোটো করবো না, পার্টেক্স আগে অনেক বড় টিম ছিল, এটা অনেক ছোট টিমে খেলেছি আমি, বিকজ অফ হয়তো বা আমি বড় টিমের সুযোগ পাচ্ছিলাম না। পার্টেক্স ছোট টিম, আমাকে যেভাবে বলা হয়েছে যে তুমি অধিনায়কত্ব করবা, তুমি সব ম্যাচ খেলবা, আমি রিয়েলাইজ করলাম বাসায় যে হ্যাঁ, এটা তো ভালো কথাই বলছে আমার জন্য, আমি যদি ভালো খেলি তাহলে আমার জন্য একটা ভালো অপরচুনিটি হবে। তো যখন ডে বাই যখন খেললাম, কারণ আমার সাথে আমি তো ভাই আমি তো সবসময় বড় টিমে বড় প্লেয়ারের সাথে খেলেছি, এবং আমার মেন্টালি হচ্ছে আলাদা জীবন। তো আপনি যখন ছোটো টিমে খেলবেন না, বা ছোটো টিমে যখন খেলেছেন, কোনো প্লেয়ার কিনা আরও 4-10টা প্লেয়ার ছোটো প্লেয়ার থেকে ছোটো টিমের প্লেয়ার থাকবে, যেমন ফার্স্ট ডিভিশন থেকে এসেছে, কেউ সেকেন্ড ডিভিশন থেকে আসছে, তো ওদের মেন্টালি কিনা আমার সাথে ম্যাচ করবে না। আমি যা চাই তার ডেলিভারি করতে পারছিলাম না, বা ওরা যা চাচ্ছে আমি তার ডেলিভারি করতে পারছিলাম না। কোচও ওইরকম লেভেলের ছিলেন না, তিনি হচ্ছে কোয়ালিফাইং থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন পর্যন্ত কোচিং করেছে। এটা ন্যাশনাল প্লেয়ারকে কীভাবে ট্রিট করতে হয়, বা একটা বড় প্লেয়ার সাথে কীভাবে ট্রিট করতে হয়, এটা উনি অথবা ওরকম ম্যানার নাই, শিক্ষিত না যেটা বলে। তো সাজ্জাদ ভাই অনেক ভালো লোক ছিল, মালিক, তো ওনার সাথে সব রেগুলার কথা হতো। আমি বলতাম সাজ্জাদ ভাই 6-7টা ম্যাচ তো হয়ে গেছে, আমি তো ক্যাপ্টেন্সি করতে পারছি না, আমরা প্লেয়ার সাথে কম্বিনেশন করতে পারছি না, আপনি এমন কাউকে দেন যে ওর সাথে সবসময় ভালো থাকবে, কোচও হ্যাপি থাকবে। তো ওর সাথে কারো ঝামেলা হয় নাই, শুধু গ্যাপ ছিল আমার কমিউনিকেশনের জন্য, যে আমি যারা চাচ্ছি, আমি তো ন্যাশনাল টিমে খেলেছি, তার মানে আমি একটা জায়গায়, ধর আমি সুপার শপে বাজার করি, আর মদিনা দোকানের সুপার শপ কিন্তু আলাদা, তো দুই রকম কথাবার্তা বলতে হয়। আচ্ছা, তার মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে
আপনার কি নিজেকে তার মানে একটু দুর্ভাগ্যজনক মনে হয় কিনা কিছু কিছু জায়গায় আনফরচুনেট যে আছে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি বেশি হয়, যেটা হয়তো বা সাকিব আল হাসানের ক্ষেত্রে এরকম একটা কথা বলা হয় যে তাকে মানুষ ভুল বোঝে, আপনার ক্ষেত্রে কি আসলে তাই না? আমার সাথে বেশি ভুল বোঝাতে হয়, খুব বেশি। এই যে একটু আগে সুজন ভাই কথা বললেন না যে হ্যাঁ। 3 ম্যাচ বসেছি, হ্যাঁ। এটা জাস্ট একটা ল্যাকিং অফ কমিউনিকেশন, দ্যাটস ইট, নাথিং এলস। যে কিছু হলেই যে Okay. সাব্বির যদি কিছু করে হুম। তাহলে হয় শৃঙ্খলা হতেই, নাহলে অন্য কোনো বাট মানুষকেও তো পজিটিভ চিন্তা করতে হবে, কারণ আমি তো ভাই রক্তে গড়া মানুষ, তাই না? সেও তো রক্তে গড়া মানুষ। ওই যে বললাম ফার্স্টে যে ব্যাড বয় কিন্তু ভাই সবার মধ্যে আছে, কেউ শো করে কেউ শো করে কিন্তু না, আপনি কারোর দিকে হয় কারোর দিকে হয় না। সাব্বির এই প্রসঙ্গে শেষ করবো আর একটা কথা না বলে, আপনি হচ্ছে অফিসিয়ালি ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও শাস্তির মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার, দর্শকদের সঙ্গে আপনার একটা ঝামেলা হয়েছে ফতুল্লাতেও। এছাড়া মানে এই ইস্যুগুলো তো আসলে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধরুন আপনার সঙ্গে এরকম কথা কাটাকাটি হয়েছে, এরকম ঘটনা আছে, তো এগুলোও তো আসলে আবার অস্বীকার করার উপায় নেই। আপনি কি দেখেছেন কখনো? মানে আপনি কখনো দেখেছেন? না, আমি কখনো আচ্ছা, আপনি দেখিনি দেখেন নাই, personally। আমি ফিল করি আমি করি নাই, আর Okay. 10 লোক যদি ফিল করে করেছি তাহলে কি আসবে Okay. যায়। Alright. আমি একটা এক্সাম্পল দিই একটা, সে ধরেন আপনার চিন্তা ভাবনা আমি নিতে পারবো না, আমার চিন্তা আপনি নিতে পারবেন না, কিন্তু এখন মানুষ যদি চিন্তা করে যে আমি খারাপ ছেলে, তো আমাকে আগে বুঝতে হবে যে আমি খারাপ কিনা, আমি খারাপ কিনা সেটা আমাকে বুঝতে হবে। আমি রাগের মাথায় যদি বলে ফেলি যে না আমি খারাপ না ভালো ছেলে, আমাকে যে আপনি খারাপ বলছেন বা মানুষ বলে, আমাকে আমাকে বুঝতে হবে যে আমি খারাপ কিনা, এটা কি বাস্তব না অবাস্তব। যদি বাস্তব হয় তাহলে শোধন করতে হবে, আমাকে ঠিক করতে হবে, চেঞ্জ করতে হবে। আর যদি অবাস্তব হয় তাহলে তার সমস্যা, এটা আমার সমস্যা না। তো কথা হচ্ছে যে মানুষ কি বললো এটা আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি ওইটা কি না। যদি বলি না এটা ওইটা না, তাহলে আমার তো কিছু করার নাই, তাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমাদের এই সোজা সাপটা সেগমেন্টের শেষ প্রশ্ন আপনার কাছে, এই সোজা সাপটা ভাবে জানতে চাইবো, আপনি সাম্প্রতিক সময় একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি আরো 4-5 বছরের একটা টার্গেট আছে আপনার খেলা, তার মানে আপনি নিশ্চয়ই কোনো একটা গোল সেট করেছেন। জি। এবং আপনি এখন রিসেন্ট টাইমে আপনি ধরুন দেশের বাইরেও আপনি খেলছেন বা খেলতে চান, তো সব মিলে এরকম মানে কি ঠিক চিন্তা আপনার আছে ফিউচার নিয়ে যদি বলেন, ন্যাশনাল টিম এবং সেটা না হলে বিকল্প অপশন? বিকল্প অপশন তো আমি ওই যে বললাম এখন চিন্তা করি না, বাট আমি 4-5 বছর খেলতে পারি, বিকজ আমাকে আপনি দেখেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এখনো ওল্ড হয়ে গেছি না, বা একদমই আমার না। ফিটনেস পড়ে গেছে? বরং এটা নিয়ে আমি একটা ছবি আছে, আমি দেখাবো একটু পরে দর্শকদেরও আপনাকে So, দেখাবো। আপনার কখনো মনে হবে আমি আমার কাজ করতেছি, Yeah, এবং আপনি yeah. আমাকে দেখবেন যে আমি এখনো ওইটাই আছি, আমার ফিটনেস ট্রেনিং ভালো আছে, আমার ক্রিকেটিং লেভেল ভালো আছে। তো 4-5 বছর তো আমি ন্যাশনাল দিতে পারি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে, ভালো ফিল্ডার। ফিটনেস যেহেতু যায় নাই, তো এটা হওয়ার চান্স নেই। আর 2 নম্বরের জন্য কি বললেন ভাই, একটা প্রশ্ন কি বললেন যে আমার ফিউচার কি, মানে বাংলাদেশের বাইরে কেন যাচ্ছি? বাংলাদেশের বাইরে আমাদের অনেক ক্রিকেটারই তো গেছেন, বাংলাদেশের বাইরে সেটেলমেন্ট হওয়ার, ওদের ক্যারিয়ার অলরেডি শেষ, আমার ক্যারিয়ার শেষ হয়নি এখনো। Yeah. বাইরে কেন যাচ্ছি হচ্ছে, দেখেন আপনি এই যে মৌসুমটা শুরু হচ্ছে এখন বর্ষাকাল, কোথায় প্র্যাকটিস করবেন? ইনডোরে। আপনি ইনডোরে প্র্যাকটিস কি করবেন? আপনি কি করবেন? আপনার কাজটা কি? ইনডোরে মাইরে আপনি কি করবেন? কত বল হারাবেন? কতটা বল মারবেন? আপনার রেজাল্টটা কি? 0। আমি ম্যাচ খেলতে পারছি 90টা প্লাস ইংল্যান্ডে, এবং রেড বল, হোয়াইট বল, পিঙ্ক বল সব ম্যাচ খেলতে পারছি। এই 90টা ম্যাচ প্লাস 3 মাসের প্র্যাকটিস, আপনার কাছে কোনো সময় মনে হয় না যে 3 মাসের প্র্যাকটিস ফার্স্ট? ম্যাচ অলওয়েজ ফার্স্ট। ম্যাচ খেলতে পাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের বলার খেলতে পাচ্ছেন, ইনভলভমেন্ট আপনার ভালো, ইংল্যান্ড শহরটা ভালো, আপনার খাওয়া দাওয়া ভালো, ফিটনেস ট্রেনিং করতে পারছেন, জিম করতে পারছি, সবই করতে পারছি। তা আমি এখানে ইনডোরে প্র্যাকটিস করে কী লাভ আমার? বর্ষাকালে আমি বৃষ্টি দেখে বিনোদন নিব না আমার প্র্যাকটিস করে বিনোদন নিব আমি? তো দ্যাটস ওয়াই আমি ইংল্যান্ডে প্র্যাকটিস করতে যাই, ম্যাচ খেলতে যাই একটা কোম্পানি, একটা ক্লাবের আন্ডারে। তো এই জন্য আমি ইংল্যান্ডে খেলতে যাই, আর কোনো ইস্যু না। আচ্ছা, আপনি কি ইন্ডিয়াতেও বিভিন্ন ভেন্যুতে আপনার ঘোরার সুযোগ হয়েছে বা দেখেছেন কিনা? ওয়ার্ল্ড কাপ যেহেতু 2016 খেলেছি, যেসব ভেন্যুতে গেছে প্র্যাকটিস করতে, ওইসব জায়গায় ঘোরার সুযোগ হয়েছে, এছাড়া আমার সুযোগ অভাব হয় নাই। বাট আপনার ইংল্যান্ডের ক্রিকেট কালচারের সঙ্গে তো আপনি এখন মোটামুটি ধরেন পরিচিত, একটা বড় পার্থক্য তো আছে তাদের সঙ্গে আমাদের। আমি যখন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা হচ্ছিল যে তারা ধরুন খেলার সময় থেকেই ক্রিকেটারদেরকে তারা ধরুন লেভেল 2 কোচিং কোর্সও করায় ফেলছে, তো আপনার চোখে এরকম কোন জিনিসটা পড়েছে যেটা আমরাও আসলে কাজে লাগাতে পারি? ইংল্যান্ডের সুবিধা হচ্ছে আপনি ওখানে সব রকম প্লেয়ার পাচ্ছেন খেলতে। আশরাফ তো বলেছেই, আমি দেখেন আমি এক্সাম আমি ঢাকায় খেলতেছি, আশরাফ কক্সবাজারে খেলতেছে, ওইখানকার একটা লিগ, এখানকার লিগ, সব লিগের প্লেয়ার কিন্তু আলাদা ডিফারেন্ট, এবং
একটা স্পিনার আসলো, আমি ওর বোল্ড হয়ে গেছি, আমি বুঝতেই পারিনি। ওর বয়স হচ্ছে 16 বছর, আমি বুঝতে পারিনি বিকজ অফ ওর ওই যে ড্রিপ করে বলটা ভিতরে আসছে, এটা আমি আমাদের বাংলাদেশের এই এত বড় ড্রিপ কারো হয় না। তো এই যে একটা ইনভারনমেন্ট চেঞ্জ হচ্ছে আমার। আবার এইখানে ন্যাশনাল ক্রিকেট লিগ খেলা হয় ডিউক বলে, ওইখানে ডিউক বলে রেগুলার ম্যাচ খেলে ওরা। এই যে ওদের সুইংটা আমি যে এখানে করতে পারছি, অত বড় সুইং কিন্তু এখানে হয় না। তো ওইখানে যদি আমি হ্যান্ডেল করতে পারি তাহলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে ইজি ফর মি। তো এই হচ্ছে ডিফারেন্স, কিছু কিছু ডিফারেন্স। আর সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে ভাই আপনার মেন্টালি আপনার ভালো থাকতেছেন, আপনি আপনার কাজ করতেছেন, এনজয় করতেছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, বিনোদন নিচ্ছেন, হলিডে পালন করছেন। তো আপনাকে সব হচ্ছে এক সপ্তাহের মধ্যে। আবার টাকা আর্ন করতেছেন, ওই টাকাতে আপনি আবার সবকিছু করতেছেন। তো এর চেয়ে বেটার অপশন আমার কাছে কোথাও হয় না, এই মুহূর্তে নাই। রাইট, এই মুহূর্তে নাই। ওকে, ঠিক আছে। আমরা এবার একটু আমাদের পরের সেগমেন্ট, যেটা আসলে মূলত আরেকটু পেছনে যাব আমরা, আমাদের ফেলে আসা দিন একটু যদি যাই 2016 সালটাই সাব্বির রহমানের জন্য নিশ্চয়ই খুবই খুবই স্মরণীয় একটা বছর। আচ্ছা, ইংল্যান্ডের সঙ্গে আমরা ফার্স্ট টেস্ট আমরা জিতেছি ঢাকায়, কিন্তু চট্টগ্রামেই বোধহয় আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। আপনি ছিলেন শেষ পর্যন্ত ক্রিজে নট আউট, যেটা বললেন যে হেরে যাওয়ার পরে আপনি এক প্রান্তে একবারে আপনি উইকেটেই বসেছিলেন অনেকক্ষণ, জোর আউট এসে আপনাকে বোধহয় কি বলেছিল সে, বা আপনার ভিতরে তখন আসলে কি চলছিল? তখন অনেক ইয়াং ছিলাম আসলে, 21 রানে হেরে গেছি, ম্যাচটা জিতে পারলে। কারণ আগের রাতে আমাকে অনেকজনে ফোন করে বলছে যে তোমার এটা অনেক হিরো হওয়ার টাইম। আমি বলছি হ্যাঁ যে অবশ্যই হিরো তো অবশ্যই হবো আমি, কিন্তু আমার হাতে 2টো উইকেট ছিল মাত্র। তো উইকেট পড়ে যাওয়ার পর আমরা তো 40 রানের পার্টনারশিপ করে ফেলছিলাম তাইজুল, আমি আর সুয়াস নিয়ে। তো আর মাত্র 20 রান হয়ে যাবে আর কি, টেস্ট ক্রিকেট তো 1 রানটা অ্যালাউ হয়ে গেছে। তো সামহাও আউট হয়ে গেছে। আমার কাছে তখন মনে হচ্ছে যে হিরো হতে পারলাম না, জিরো হয়ে গেলাম নাকি আবার। তখন জুরুটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে আন্ডার-19 খেলছি। ও এসে বলছে বেটার লাক নেক্সট টাইম মাইট, সেটা আর কিছু বলার নাই। তো আর কি। ওকে, আবারও যদি একটু সামনে আগে আরেকটু ধরুন, আপনার তখন যখন আপনি খেলার শুরু থেকে আপনি এশিয়া কাপ দিয়ে আপনার আমার মনে হয় যে ব্রেক থ্রু বেস্ট প্লেয়ার হলেন, এবং অসাধারণ একটা সময় 2016 এশিয়া কাপটা আপনি কাটিয়েছিলেন, এবং সেই সময়টায় বাংলাদেশ ধরুন ওয়ানডে ক্রিকেটে ডমিনেট করছিল। 6 নম্বরে এখন এসে 2026 আরো 10 বছর পরে আপনার কাছে কি মনে হয় আমরা যে জায়গায় থাকার কথা সে জায়গায় আছি তো না, নেই আমরা সে জায়গায়, কেন নেই তাহলে? কেন নয়, অনেক কারণ আছে, যেহেতু এখন এই কারণগুলো আমি বলতে যাচ্ছি না। বাট একটা কারণ বলবো যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটকে আমাদের আরও ডেভেলপ করতে হবে, কম্পিটিট করতে হবে। আমরা দেখেন ইন্ডিয়ার নিয়ে কথা বলছি, ইন্ডিয়ার অনেক টুর্নামেন্ট হয় কিন্তু ভাইয়া ডোমেস্টিক টুর্নামেন্ট 300-350 টেস্ট হয়, এবং ওইসব ক্রিকেটের প্লেয়াররা প্র্যাকটিস করে। আপনি যে বললেন না যে কোনো মাঠে আমি যেতে পারছি কিনা, আপনাদের ওয়ার্ল্ড কাপের যেসব ভেন্যুতে খেলা হচ্ছে, এবং আমরা এই টিমে একটা ভেন্যু গেছিলাম মাইসুর, ইন্ডিয়া মাইসুর নামে একটা জায়গা আছে। তো ওই জায়গার উইকেট আপনি যদি কখনো খেলে থাকেন বা যাবেন বা যদি দেখে থাকেন, কনক্রিট, আচ্ছা একদম কনক্রিট। ওই লেভেলের উপজেলাতে যদি এরকম কনক্রিট হয় তাহলে হাই লেভেল তার কি হতে পারে, আমাদের উপজেলার ক্রিকেট কি হতে পারে, কখন বল নামবে কখন উঠবে, ওই ব্যাটসম্যান ওই দেখা নিয়ে ব্যস্ত। তো এই যে একটা ধরুন ধাপ করে একটা কনক্রিট পেয়ে যাই আমরা, তখন আমরা বুঝতে পারি যে বল উঠবে নামবে এটা কি সে হ্যাবিট নাকি, কারণ একটা বডি একটা বিষয় আছে, মানুষের একটা বিষয় যে আমরা যখন আমি যখন প্র্যাকটিসই করবো বল উঠা নামা নিয়ে, তখন আমার বডিও কাজ করবে বল উঠা নিয়ে। কিন্তু আমি ধাপ করে যে আমার বডি এমন না যে রোবট না যে সুইচ টিপলাম বল উঠবে মার পুল, এমন না কিন্তু। সো এটা অনেক ডেভেলপ করতে আমাদেরকে। রাইট, আপনি ডোমেস্টিক ক্রিকেটের কথা বলছেন, বাট একই সাথে ধরুন ওই সময় আমাদের ক্রিকেটের একটা আমরা পঞ্চমানের কথা আগেই বলেছি, বাট তারপরে ভালো জোয়ার গেছে। নেক্সট ব্যাচ অফ ক্রিকেটার হচ্ছেন আপনি বা তখন নাসির, সৌম্য, তাসকিনরা উঠে আসছে। আপনার কি মনে হয় যে আপনাদের নিজেদেরও ঠিক প্রতিভার পুরোপুরি আপনারা ওই সময়টাই মূল্যায়ন করতে পারেননি, বা আপনাদের একটু দায় আছে এই ব্যাপারে? প্রতিভার দিব কিভাবে ভাই বলেন না। এখন আপনি মানুষ যারা মিডিয়া মানুষ আছে আমাদের, হ্যাঁ সবাই এক না। আপনি একটা প্লেয়ারকে নাড়াচ্ছেন চালাচ্ছেন অ্যাজ এ পার্সোনাল লাইফ নিয়ে, প্রফেশনাল বাদ দিলাম, অবশ্যই তো তাদের প্রফেশনাল লাইফ, তাদের কাজ হচ্ছে প্রফেশনাল কাজ হচ্ছে মানুষকে মিডিয়া নিউজ রিপ্রেজেন্ট করা। বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেট প্লেয়ারদের লাইফ দুইটা, পার্সোনাল প্রফেশনাল। তো যারা ক্রিকেট মিডিয়া যারা আছেন তাদের কাজ শুধু প্রফেশনাল কাজ নিয়ে দেখা, পার্সোনাল লাইফ নিয়ে কী করছে
তাদের হেডেক না, তাদের তো ফ্যামিলি মেম্বার আছে, বাবা মা আছে, পরিবার আরও ফ্যামিলি আছে, তারা পার্সোনাল লাইফটা লুক আফটার করবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি দুটোকে এক করে ফেলি। তার মানে পার্সোনাল লাইফটা তার ভালো না, সে রাতে না ঘুমিয়ে প্র্যাকটিস করতেছে, তার মানে সে ভালো প্লেয়ার না বা ভালো খেলতে পারবে না। কিন্তু আমাদের দেশে অনেক প্লেয়ার আছে সারা রাত জেগে পার্টি করে, সারা রাত জোরে খেলে, কিন্তু তারা ম্যাচে ভালো খেলে। বাট এটা কিন্তু আমরা কখনো দেখি না। এক্সাম্পল দিলাম কেন, আপনার মনে করেন যে প্লেয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু ওই আমরা আবার এশিয়া কাপ বা ওই সময় আপনার শুরুর সময়ে সম্ভবত নাথান লায়ন বলেছিলেন বিরাট কোহলির মতো আপনার সঙ্গে একটা অস্ট্রেলিয়া তুলনা টেস্টের হয়েছে। সময় বলছিলেন। অস্ট্রেলিয়া টেস্টের সময়, রাইট। অনেকেই সেই তুলনা কিন্তু করেছে আপনার খেলার মধ্যে, তার মানে কোনো না কোনো ছায়া তো ছিল। আপনি নিজে অবশ্য এটাকে পরে প্রেস কনফারেন্সে আপনি একটু অন্যভাবে বলেছিলেন বোধহয়, যে বিরাট কোহলি বা সাব্বির এরকম। কিন্তু আপনি কি নিজে এই কম্প্যারিজনটাকে ফিল করেন কিনা, বা আপনার আইডল আসলে কে, বা আপনি বিরাট কোহলিকে কি ফলো করেন পার্সোনালি? আমি আফ্রিদির বড় ফ্যান। আফ্রিদির বড় ফ্যান, ওকে। ওকে দেখে আমি 6 মারা শিখেছি, এবং ও যখন নামতো আমার মনে হতো যে এক বল 6 মারবে, সেকেন্ড বল আউট হয়ে যাবে, কারণ ও বেশি আউট হতো। হারবাজানি একটা এরকম ম্যাচ আছে যে হারবাজানি ফুলটা দিল, আকাশ তুলে দিছে, তো এরকম অনেক আছে। তো আমার কাছে মনে হয় ও আসবে, একটা 6 মারবে, দেখবো শান্তি, আউট হলে আউট হোক, দাও না। তো ওকে ও আমার হচ্ছে আইডল। আচ্ছা, বিরাট কোহলি তো অবশ্য লিজেন্ড, আরো অনেক প্লেয়ার আছে, MS ধোনিরা আছে, ওরা তো লিজেন্ড। তো আমার কাছে আফ্রিদি হবে বেস্ট, আমি আফ্রিদিকে ফলো করি। এবং আপনারও তো আসলে আফ্রিদি হয়ে ওঠার সুযোগ ছিল, কারণ আপনিও লেগ স্পিন করেন, ব্যাট করেন ওরকম হার্ড হিটিং। আপনার বোলিং নিয়ে একটু জানতে চাই, মানে ধরুন এখন তো এসে আমরা লেগ স্পিনার সেই বহু বছর ধরে খুঁজছি, এখন এসে হয়তো রিশাদের মধ্যে আমরা কিছুটা পাচ্ছি, বাট আপনার তো নিশ্চয়ই শুরুর দিকে অনেক বেশি বল করতেন আপনি। আমি ওয়ার্ল্ড কাপ বোলিং করেছি, 2015 ওয়ার্ল্ড কাপ বোলিং করেছি, জিম্বাবুয়ের সাথে বোলিং করেছি। তারপরে কেন মনে হয়েছে কোচ আর ক্যাপ্টেনের মনে হয়েছে যে না, একটা স্পিনার থাকলে সাব্বিরকে বল করার দরকার নেই। ওই তো আস্তে আস্তে বোলিং না করে তো ব্যাটিং এ মনোযোগ হতে হতেই চলে গেছি। বাট ইসলামে এখন বোলিং করি, আমি কিন্তু ইংল্যান্ডের সাকিব আল হাসান অ্যাজ এ অলরাউন্ডার। রাইট, গট ইট। আর কি, আর আপনার বোলিংটা তো ধরুন একটু ডাইভার্সিটি আনতো না, যে লেগ স্পিন ধরুন আমাদের তো লেফট আর্মার বা অফ স্পিন করছে আমরা, সেখানে আপনার বোলিংটা আসলে বেশি মন্ত্র পেয়ে গেছিলাম আমি, কারণ এই একটা মন্ত্র, ও একটা মন্ত্র, এই একটা মন্ত্র করতে 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 আমি আমার মন্ত্রে ভুলে গেছি। আচ্ছা, আমি নিজে বলেন তো, আপনি যে এই যে ধরুন আফ্রিদির কথা যেটা বললেন, সাব্বির রহমানের ক্ষেত্রে আমরা জানি যে সাব্বির রহমান আছে মানে 100+ স্ট্রাইক রেটে ব্যাট করবে, বা আপনি যেটা বললেন আপনার প্রতি টিম ম্যানেজমেন্ট বিপিএল ওরকম ভাবে যে 10টা বল খেললে 3টা 6 মারবে। এইটা আপনার মধ্যে আসলে কিভাবে হয়েছে, মানে ফ্রম দ্য বিগিনিং আপনি এরকম হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন? না, আমি একটু বলি, ছোট থেকে আমি যখন প্র্যাকটিস করতাম 6 মারতে পারতাম না, 6 মারতে পারতাম না আমি, এক এক করে খেলতাম, কোচ বলে 6 মারো, মারতে পারতাম না। পরে আমি টেনিস বলে খেলা শুরু করলাম, টেনিস বলে কেউ নিত না আমাকে, আমি সবসময় 12 ম্যান থাকতাম টেনিস ম্যাচে, যে ফিল্ডিং করতে ভালো ফিল্ডার ছিলাম, তো একটা ক্যাচ ধরতাম, দূরে দূরে ক্যাচ ধরতাম। তো আস্তে আস্তে করতে করতে আমরা ছোট একটা মাঠ আছে আমাদের, আমি যে স্কুলে পড়তাম বিবি হিন্দু একাডেমি, বলনাথ বিবি হিন্দু একাডেমি, পাশে একটা মাঠ আছে বিমানবন্দর মাঠ। তো মাঠটা বেশি বড় না, বেশি ছোটও না। তো ওই দিয়ে আমি একটা দিন স্কুল আমি যখন 7-এ পড়তাম, প্রতি আমাদের 7-8 খেলা হতো না, হয় না ওর সময় ব্যাচ খেলা হয়, খেলতে খেলতে আমি একদিন 6 মেরে দিচ্ছি, 6 বলে 6 ছোট 6 মেরে দিচ্ছি। আচ্ছা, তারপর থেকে যখনই ওই যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, তখন মনে হয়েছে যে না, আমি তো 6 মারতে পারি। দেন আমি টুর্নামেন্ট খেলতে যেতাম, 5 বল খেলতাম, আউট হয়ে যেতাম, বা 6 মারতাম, একটা 6 মারতাম। ওই যে কনফিডেন্স বিল্ড আপ হতে হতে তারপর মনে হচ্ছে না, আমি তো মারতেই পারি। তারপর মানুষের বিলিভ হয়েছে যে না, আমি সাব্বির 6 মারতে পারি, এখান থেকে শুরু হয়েছে। আর একটু ফিল্ডিং এর কথাও বলেন, যে আপনি শুরু থেকেই আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাথলেট, এবং আপনি ফিল্ডিং এ আমরা ধরুন যেটা লেগাসি ছিল বাংলাদেশে, ধরুন একসময় অলোক কাপালি, রাজিন সালে, একসময় সাব্বির রহমান ইজ আওয়ার বেস্ট ফিল্ডার, এইটাও আপনার মধ্যে কিভাবে গ্রো করেছে? এটাও আমি ওই যে যখন কারো নিত না, বড় ভাইরা খেলতো, ছোট আমাদের এরিয়াতে লিগ হতো বলে টুর্নামেন্ট হতো, বিকালবেলা শুরু হতো না, খেলতে 4টা থেকে 5টার সময় খেলা শুরু হতো। তো বড় ভাইরা খেলতো, আমি ফিল্ডিং করতাম, আমার শুধু ফিল্ডিং এর জন্য হয়তো। আচ্ছা, 2 ওভার তুই ফিল্ডিং নামবি, একটা ক্যাচ ব্যাটার রাউন্ড করবি, ওইটাকেই আপনার ব্যাটিং বোলিং পারফরম্যান্স সবকিছু একসাথে দেখাতেন, তুই একটা ক্যাচ ধরবি, রাউন্ড করবি, তোর কাজ শেষ। এবার আমি একটা ক্যাচ ধরেছিলাম, আমি যে পাড়ায় থাকতাম ঘোড়ামারা, ওখানে একটা মাঠ আছে কাকলি মাঠ। তো কাকলি মাঠের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 20 মিটার, মানে একটা ক্যাচ উঠছে, ওইখানে ক্যাচটা ধরেছি এবং আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেছি। ওইখান থেকে আমার একটা কোচ পিক করে, রশিদ ভাই পিক করে আমাকে প্র্যাকটিস শুরু করছে, যে তুই আমার প্র্যাকটিস করো আমার সাথে। ওইখান থেকে আমার ফিল্ডিংতে শুরু করে, ওখান থেকে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। ফিল্ডিং এর জন্য তো অবশ্যই তার মানে ধরুন ফিটনেস বা আলাদা করে নজর রাখতে হয় আপনার। একটু যদি আপনার ডায়েট এবং ফিটনেসের জন্য আপনি কি করেন, আপনার ডেইলি রুটিন একটু শেয়ার করবেন এখন, বা
এখন কি করছি? এখন হ্যাঁ। আচ্ছা, আমি জিম করি, 2-2.5 ঘন্টা জিম করি। দেন আমার সকালে নাস্তা হয় হয়তো বা রুটি বা ভাজি। এটা আমার খুব ফেভারিট খাবার, রুটি ভাজি। আর রাজশাহীতে একটা লালিগুড় পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা দিয়ে আমি রুটি খাই, তো আর 2 ডিম খাই। আমি লাঞ্চ করি না, আমি আচ্ছা। বাদাম খাই আর হচ্ছে কাঁচা বুট খাই, এটা হচ্ছে আমার লাঞ্চ। ডিনারে যে আমি ভাত আর মাংস খাই পেট ভরে, তো Okay. আমি এক বেলা শুধু ভালো মিল নিই রাতের বেলা, আর বিকেলের বেলা হচ্ছে একটা স্ন্যাক্স খাই, বিস্কুট বা চা, এটা হচ্ছে আমার রুটিন। আর রাতের বেলা ভাত খাই, মাছ মাংস বা যেটা থাকে আর কি। আর ভাত খাওয়ার পরে আপনার বিছানায় যাওয়ার আগ পর্যন্ত রুটিনটা? আমি আর্লি ডিনার করে ফেলি 8টা-9টার মধ্যে। দেন আমি বিছানায় যে হয়তো বা 11টা বাজে ঘুমাইতে, তার আগে আর কিছু নিই না। আমি অল্প একটু ভাত, অল্প ভাত খেয়ে এবং একটু ফাঁকা রাখি পেটটাকে, যদি পানির খেতে হয় বা দুধ খেতে হয় সেই জন্য। বাট আমি বেশি খেতে পছন্দ করি না, বাট আমি বেশিরভাগ আমি পুরানো মাংস বেশি খাই, চিকেন টিকেন বেশি খাই আর কি। আচ্ছা, বিপিএল এর আপনি পরপর 2টো সিজন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেন এবং ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক পক্ষের একজন, যেটাই বলি, বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব খানের সঙ্গে আপনার মানে বেশ ভালো সম্পর্ক বোধ হয়। সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি টবি দেখেছি, ভিডিও দেখেছি। শাকিব খানের সঙ্গে আপনার মানে ফ্রিকোয়েন্ট যোগাযোগ হয় বা ক্রিকেট নিয়ে কথা টথা কেমন হয় আসলে? ওনার তো আসলে প্রফেশন আলাদা, আমার প্রফেশন আলাদা। ওনার সাথে আমার কখনো দেখাই হয়েছিল না। ফার্স্ট দেখা হয়েছে মাঠে, এবং উনি খুবই চমৎকার একটা ব্যক্তিত্ব মানুষ, এবং ওই যে উনি মাঠে খেলাইতে আসতো, প্লাস হচ্ছে সবার খোঁজ খবর নিত। বাট আমার কাছে মনে হয় যে সাকিব খান না, পুরা ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট আমার খুব ভালোবাসে, এবং তাদের যে আশা ছিল আমার প্রতি, সেটা পরিধান দিতে পেরেছিলাম। এবং তারা মনে করে যে সাব্বির আমার ঘরের ছেলে, এবং যারা মালিক পক্ষ যারা আছেন তারা খুবই পছন্দ করে আমাকে। এবং আমি রিমা খালিনের একটা জব হোল্ডার আছি, ওইখানে থাকি, এবং এই পারপাসে হয়তো আমাকে টিমে নেওয়া হয়েছে আর কি। সাব্বির, এখন ধরুন যে প্রস্তুতি আমাদের একটা ফোকাস চলছে 2027 বিশ্বকাপ ঘিরেই, বাংলাদেশের এই দলটার আপনি আসলে প্রথমত 2টো প্রশ্ন একসাথে, আপনি নিজে এই বিশ্বকাপে আপনার স্বপ্নের মধ্যে এটাও আরেকটা আছে কিনা যে আপনি বিশ্বকাপে স্কোয়াডে থাকা, এবং ওভারঅল বাংলাদেশের বিশ্বকাপে আসলে ঠিক রিয়েলিস্টিক সম্ভাবনা কেমন দেখেন, কি দেখেন? আজ থেকে 3 বছর আগে আমি নিজেকে বলেছি বা চেষ্টা করছি বলার জন্য যে 27 ওয়ার্ল্ড কাপ আমি খেলবো। এটা যদিও এটা অবাস্তব কথা বলতে হয়, বাট আমার কাছে এটা বাস্তব, বিকজ হচ্ছে এর মধ্যে অনেক টুর্নামেন্ট আছে, হবে। তো জানি না কোনটাতে খেলবো বা কোনটাতে খেলবো না, বাট যদি আপনার যদি কপাল লেখা থাকে আপনি সাথে ওয়ার্ল্ড কাপ খেলবেন, এটা যদি আপনি বিশ্বাস করে প্র্যাকটিস করছেন এবং কষ্ট করছেন, এটা যদি সাকসেস হতে হয় তাহলে আপনাকে মাঠে ভালো খেলতে হবে। আর চেষ্টা করছি, মাঠে ভালো চেষ্টা করছি খেলার জন্য। কোন টুর্নামেন্ট হবে জানি না, বাট যদি রিজিকে থাকে তো তাহলে যাবই, বাট না থাকলেও সমস্যা নেই। নেক্সট টাইম, যেটা পাপন বা যেটা বলতো যে নেক্সট টাইম যখন কোনো ক্যারিয়ার আছে খেলে যাব। বাট যে টিম আমি দেখছি খুবই ট্যালেন্টেড টিম, এটা ছোট টিম, বাট আমার কাছে মনে হয় যে একটু অপরচুনিটি দেওয়া উচিত, আরও বড় বড় স্টেজে খেলানো উচিত। যেমন হচ্ছে বড় বড় লিগে যেটা খেলা হচ্ছে, পিসিএলে খেলতে গেছে অনেক প্লেয়ার, এরকম কিছু প্লেয়ারকে বাইরে খেলে দেওয়া উচিত, তাহলে ওদের এক্সপিরিয়েন্স আরও গেদার হবে, এবং ওদের প্লেয়ারের সাথে যখন ওদের সাথে কানেকশন ভালো হবে তখন ওদের কাছে আর কিছু মনে হবে না। কারণ আমি যদি বিরাট কোহলির সাথে রেগুলার খেলি, তাহলে আমার কাছে বিরাট কোহলির কাছে মনে হবে যে আচ্ছা আমি তো রেগুলারই খেলতেছি, আমার কাছে ওরকম প্রেশার মনে হবে না। যখন আমি বছরে একবার খেলবো, আচ্ছা বিরাট কোহলি, MS ধোনি বা রোহিত শর্মা, তো আমার কাছে প্রেশার মনে হবে। তো এটা থেকে বেস্ট হচ্ছে তাদের সাথে খেলা দেওয়া উচিত, যদি সুযোগ থাকে বেশি বেশি করে খেলানো, বড় প্লেয়ারের সাথে বড় বড় স্টেজে খেলানো উচিত। আর অ্যাজ এ টিম, যদি অ্যাজ এ প্লেয়ার বলি যে টিমটার রেজাল্ট কী হতে পারে, এটা আসলে বলা যায় না। বাংলাদেশ আনপ্রেডিক্টেবল হয়ে গেছে এখন, যে কোনো কিছু সম্ভব। তো তারা অবশ্যই ভালো খেলবে, কেউ কোনো থামবে না। ওকে, ঠিক আছে, আপনি অনেক কথা বলেছেন। এবারে আমরা যে সেগমেন্টে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই এশিয়া পোস্ট স্পোর্টসের খুব মজার একটা সেগমেন্ট, সেটা হচ্ছে কোনো কিছু না বলেই বলে। তো আমি আপনাকে প্রশ্ন করব, ইয়েস অথবা নো হবে অ্যান্সার, এবং সেটা আপনাকে মুখে বলবেন, আপনার হাতে কার্ড থেকে আপনি জাস্ট দেখাবেন। তো কিছু ছোট ছোট প্রশ্ন থাকবে, আপনার কাছে সেই অ্যান্সারগুলো আমরা নিব। প্রথম প্রশ্ন, কি প্রশ্ন করবেন? প্রথম প্রশ্ন খুব সহজ প্রশ্ন, স্কুল পালিয়েছেন কখনো?
ইয়েস। ওকে, স্কুল পালিয়ে কি সিনেমা দেখতে যেতেন সিনেমা হলে বন্ধুদের সাথে লুকিয়ে? নো। ওকে, অলরাইট, তাহলে নিশ্চয়ই খেলতে যাইতেন। আচ্ছা, এনিওয়ে, প্র্যাকটিস থেকে কখনো পালাইছেন, ফাঁকি দিছেন? নো। আচ্ছা, একটা প্রশ্ন করি, একটু আমি জানি না অস্বস্তিকর মনে হতে পারে আপনার কাছে, বাট ছোটবেলায় এটা অনেকেই আমরা করে থাকি, লুকিয়ে বন্ধুদের সাথে সিগারেট খেয়ে ধরা খেয়েছেন বাড়িতে? নো। তার মানে খাইছেন কিন্তু ধরা খান নাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনি তো বিজ্ঞাপনে আপনার এরই মধ্যে অভিষেক ঘটেছে বেশ ভালোভাবেই, ছোট পর্দায় কাজ করেছেন। সুযোগ পেলে কি এটা আরো কন্টিনিউ করতে চান, বা আরো বড় কিছু আসলে, যেমন আপনি শাকিব খান হয়তো আপনাকে অফার করলো, উইল ইউ ডু সামথিং বিগ? ইয়েস নো দুটো একসঙ্গে। Yes. ইয়েস, ওকে, অলরাইট। প্রেমে ছ্যাঁকা খেয়েছেন? নো, সাকসেসফুল। আচ্ছা, আমরা আপনার এর মধ্যে আপনার খাবারের রুটিনটা আমরা শুনেছি, বাট স্টিল দেশের বাইরে গেলে একটু চিট করতে ইচ্ছা করে কিনা, বা লোকাল ফুড বা দাওয়াতে গেলে অনেক কিছু খান? ওকে, ইয়েস, অলরাইট, ঠিক আছে, আমাদের এই সেগমেন্ট আসলে এইটুকুই ছিল। একটু আমরা ড্রেসিং রুমের ভেতরে যেতে চাই। সাব্বির রহমান, আপনি অনেকদিন বাংলাদেশ জাতীয় দলে ছিলেন, আছেন, এই দলের অনেক ক্রিকেটারের সঙ্গে আপনার আসলে পরিচয় আছে। আপনার প্রথমবার যেদিন ধরুন আমাদের মিরপুরে হোম অফ ক্রিকেটে আপনার যখন ফাইনালি আপনি গেলেন, মানে সেটা নিশ্চয়ই একটু মনে আছে, বা একটা মনে রাখার মতো স্মৃতি, একটু সেটা বলবেন, ওই সময়ের মেমোরি। ফার্স্ট ড্রেসিং রুম গেছি, যে দেখি আমি যে সিটে ফাঁকা ছিল সেটা রাজ্জাক ভাইয়ের সিট ছিল। আচ্ছা, এখন তো সিট নাই বেশি, তো Okay. ব্যাগটির নিচে বসেছিলাম আমি। নিচে নিচে বসেছিলাম, পরে কোচ এসে বললো, তুই রাজ্জাক তো নাই এখন, তুমি এই হ্যাঁ। সিটে বসতে পারো। ও, তারপরও এক সিটের একটু অল্প নিয়ে বসেছিলাম, যদি আচ্ছা, কেউ এসে দেখে ফেলে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, বা তারপর আস্তে আস্তে কমফোর্ট ফিল হয়েছে। ওকে। পরে আপনার তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট জায়গা তো ছিল ড্রেসিং রুমে, সবসময় গেলে সেখানেই বসতেন? জি, পরে আচ্ছা, এমনিতে মানে আপনার কার সঙ্গে আপনার বেশি বন্ধুত্ব ছিল, বা খুনসুটি আড্ডা গল্প হতো বেশি? আমি যখন ছিলাম তখন তো নাসির ছিল, অনেক প্লেয়ার ছিল, মাশরাফি ভাই ছিল। তো আমাদের ড্রেসিং রুমে তো মানে কখনো গেছেন, দেখছেন, অনেক হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। বড় স্কোয়ার। হ্যাঁ, তো আমি থাকতাম হচ্ছে ঠিক মুশফিক ভাইয়ের পাশে, আচ্ছা, আমার পাশে তো তাইজুল, তাইজুলের পাশে তো তামিম ভাই। তো আমি যখন মাঝখানে বসতাম, তাইজুল আমার পাশে বসতো, তার পাশে তামিম ভাই বসতো। আর মুশফিক ভাই তো চিনে নেই, মুশফিক পুরো জায়গা নিয়ে গোছানে থাকতো। হ্যাঁ, অনেক কিছু তার রাখতে হয়। তো আমি দেখতাম, আর আমি আমার মতো জায়গা আস্তে আস্তে বাড়াইতাম। আচ্ছা। তাইজুল আসছে চেয়ারটা, তামিম ভাই চলে যেত। আচ্ছা, তো ধরেন তামিম ভাই বলতো যে তাহলে আমি উঠে যাও, নিজে বসেই তাহলে। তো এরকম কাহিনী আর কি। ওকে। আপনি কি এরকম হয়েছে যে ধরুন, আমরা তো জানি আসলে ড্রেসিং রুমে অনেক রকম গল্প হয়, আড্ডা হয়, খুনসুটি হয়, সিনিয়র জুনিয়র মজা করা হয়, আপনার সঙ্গে কি বেশি মজা করতেন, নাকি আপনি মজা করতেন অন্যদের সঙ্গে? প্র্যাঙ্ক করা হতো কিনা? মাশরাফি যখন থাকতো তখন তো আসলে আমাদের প্র্যাঙ্ক করার সুযোগ থাকতো না, উনি একাই যথেষ্ট, উনি আচ্ছা। একাই করতো। পাশে মাশরাফির পাশে সাকিব ভাই বসতো, তো সব রিয়াদ ভাই বসতো। তো ওরা পঞ্চমবারটা এমন ভাবে প্র্যাঙ্ক করতো যে আমাদের ছোটদেরকে কিছু করতে হতো না, আমরা শুধু আচ্ছা। হাসতাম। আচ্ছা, তো ওরকম সুযোগ হয়নি প্র্যাঙ্ক করার, আর ভয় লাগতো যে কাকে প্র্যাঙ্ক করবো। কোনো একটা দুটো মজার কোনো ঘটনা বা গল্প এরকম আছে? আমাদের ন্যাশনাল টিমের ওই সময়তে যারা নিউ আসতো, তাদের একটা আমাদের ট্রেডিশন ছিল যে উইদাউট এনি ক্লোথিং তাকে সুইমিং পুলে নামতে হবে। তো মাশরাফি ভাই লিডার ছিলেন আমাদের। কে ছিল লিডার? মাশরাফি ভাই ছিলেন লিডার আমাদের। তো এই আর কি। এবং এটা কি নিশ্চয়ই সবাই উইলিংলি করতো, নাকি জোর করে? করতে হবে, কিছু করার নাই। কিছু করার নাই। এটা নিয়ম অনেকটা হচ্ছে, র্যাগিং যারা এর মতো ইউনিভার্সিটি। নিয়ম হচ্ছে যদি কেউ করে তাহলে সেই ম্যাচে 5 উইকেট বা 100 মারবে। আচ্ছা, তো এটা হয়তো অনেক সময়, এটা হয়তো অনেক Okay. সময়। আচ্ছা, এটাতে মনে হলো আপনি কি নিজে এরকম কোনো ক্রিকেটের সঙ্গে কোনো সংস্কার বা কুসংস্কার মানতেন কিনা? আমি দুটো জিনিস মানি আমার ক্রিকেট রিলেটেড, আমার আমার শরীরের সাথে। একটা হচ্ছে ব্রেসলেট, একটা হচ্ছে চেইন। ভিজিবল, খুবই হ্যাঁ, যদি না পড়ি আমার কাছে মনে হয় যে আজ মনে হবে না, কিছু হবে না, আজ পড়তে হবে। তো কোনো সময় যদি আমার ব্যাচ, আমার যদি হাতে যদি কোনো ব্যাচ না থাকে, আমি ফুল হাতে গেঞ্জি পরে আনতাম। ওকে, আমার যেন নজরে না পড়ে ওকে। আর কি। খেলতে অসুবিধা হতো না ব্যাটিং এর সময় ওটা? না, আমার কাছে মনে হয় যেটা আমার কাছে এটা স্ট্রেংথ। ওই হাতে যে হাতে পড়বো সে হাতে বেশি জোর লাগবে না, আর বেশি কমফোর্টেবল মনে হবে। কিন্তু ধরেন এটা তো আপনার ফ্যাশন বা স্টাইলের জন্য দিত আসলে জিনিসটা ব্যবহার করতাম, কিন্তু এটাকে আপনার ক্রিকেটেও আপনার সঙ্গে মনে হতো যে এটার উপর একটা
ফ্যাশনই মনে করতাম ফার্স্টে, তারপরে মনে হতো যে না, এটা মনে হয় আমার সাথে একটা আশীর্বাদ হয়ে থাকে, বিকজ যখনই পড়তাম আর যখনই ভালো খেলতাম তখনই মনে হতো যে হয়তো এটার জন্য হয়েছে বা এটার জন্য না হতে পারে, বাট আমার যে কমফোর্ট জোনটা মনে হতো বুঝতে যে পেরেছি। এটা একটা ভিতরে শক্তি কাজ করতো আর কি। আচ্ছা ধরেন মাঠে খেলায় যখন কোনো ক্রাঞ্চ মোমেন্ট, টেনশন, এই সময় ড্রেসিং রুমে আপনি নিজে আসলে কি করতেন টেনশনের সময়? টেনশন তো কি, আউট না হোস, ওই তোই থাক। আচ্ছা এই সময় কি এরকম হয় যে কারোর সাথে কথা বললে আপনার টেনশন কমে কোনো সতীর্থর সঙ্গে, নাকি ওরা দেখলে আরো মনে হয় যে আরো টেনশন বেড়ে যায়, এরকম কেউ আছে? না এরকম কিছু না, বাট যে আমার কাছে আমি যেটা মনে করি যে আমার ব্যাট আর হেলমেটটা যেখানে থাকবে সেখানে ছিল আমি সরাবো, কেউ যেন হাত না দেয়। হাত না দেয়। হ্যাঁ, যদি কেউ হাতিয়ে যাচ্ছ আমি ওই তাকিয়ে থাকতাম, আর তাকানো মানে ও বুঝতে যে না, টাচ করা যাবে না, তো এরকম আর কি। তো এটা আমাদের আরেকটা সেগমেন্ট, যেটা হচ্ছে মূলত ওরা 11। আচ্ছা আমি আপনাকে 11 জন ক্রিকেটারের নাম বলবো, আপনার সঙ্গে খেলেছেন মোটামুটি তারা সবাই, এবং তাদেরকে আপনি আসলে এক কথাই, একটা শব্দে বা একটা বাক্যে আপনি তাদেরকে একটু বর্ণনা করবেন। সেই জায়গাটা আমি 11 জন ক্রিকেটার একটা একটা করে নাম বলি তাহলে। মাশরাফি বিন মুর্তজা। ভেরি ফানি অ্যান্ড ভেরি, কি বলবো, ফানি তো অবশ্যই, বাট অনেক মিশুক, খুব তাড়াতাড়ি ইয়া করে ফেলে। সাকিব আল হাসান। ভেরি জেন্টলম্যান, এবং যখন আউট হয়ে যায় আশেপাশে কেউ থাকে না, আমরা সব বাইরে চলে যাই। অলরাইট, ওকে। তামিম ইকবাল। ব্যাটিং আগে যখন নামবে কোনো কথা নেই কারোর সাথে, কেউ সালামও দেওয়া যাবে, কেউ সালামও দিবে না, কেউ কিছু বলবে না, তো আমরা ওইদিকে, আচ্ছা মানে এটার ওনার ইয়ে আর কি। ওকে। মাহমুদুল্লাহর ক্ষেত্রেও কি তাই? মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ ভাই ব্যাটিং আগে ঠিক ছিল, বাট ব্যাটিংয়ে যখন ব্যাট ট্যাট পড়ে ফেলে তখন আর কোনো কথা নেই কারোর সাথে, ব্যাটও কারোর সাথে কারোর কোনো কথা নেই, চুপচাপ। মুশফিকুর রহিম, কি বলবেন এক কথায়? ভেরি গোছানো, আর হচ্ছে খুবই গোছানো অবশ্যই, আর কথাবার্তা বলে নর্মাল থাকে। সৌম্য সরকার। সম্মত ওপেন চলে যেত, আসলে টাইম পেতাম না, কি করতাম না বুঝতে পারতাম না, বাট ওই তো কথা কম বলে আর কি, সবাই এরকম না, নট নেসেসারি যে শুধুমাত্র তারা ব্যাটিং এর সময় কি করলো, অ্যাজ আ হিউম্যান বিইং বা পার্সন আসলে আপনি যেটা বলতে পারেন, যেমন ধরুন লিটন কুমার দাস। খুব চুপচাপ, সাইলেন্ট, চুপচাপ। ভেরি সাইলেন্ট। মোস্তাফিজুর আরো চুপচাপ। আরো চুপচাপ, রাইট, আরো চুপচাপ। তাসকিন আহমেদ। মাশরাফি ডুপ্লিকেট। ওকে। এনামুল হক বিজয়। ব্যক্তিগতভাবে বলবো যে ও অনেক সাইলেন্ট, যখন কথা তখন তখনই বলে, যখন বলার দরকার তখন বলে, বাট খুব গোছানো কথা বলে, সুন্দর কথা বলে। শেষ, সেটা হচ্ছে নাসির হোসেন। নাসির হোসেন লিজেন্ড, আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড, আর ও ব্যক্তিগত অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে, যা মানুষ বলে। যদি আমি বলি যে র্যাঙ্কিং করতে 10-এ কত দেবো, আমি 10-এ 10 দিব ওকে। মানুষ কি বললো আসলে এটা নিয়ে আসলে ইয়ে না, বাট অনেক ভালো ছেলে, ভালো ছেলে। ওকে, অলরাইট। আমরা এবারে একটু ধরুন আপনার লাইফস্টাইল নিয়ে আমরা কথা বলেছি, বাট স্টিল আপনার কিছু জিনিস আমরা হয়তো বা দর্শকরাও জানতে চাইবে যে সাব্বির রহমান কি রান্না করতে পারে কিনা, কখনো রান্না করে কিনা? না, রান্না করতে পারলে তো রান্নাই করে ফেলতে দিত আমাকে, শুধু প্র্যাকটিস করতাম না। আমি খুব কফি ভালো বানাতে পারি, দুধ চা ভালো বানাতে এটা পারি। কিন্তু একটা বিরাট বড় গুণ। চা কফি So- খুব কঠিন কাজ বানানো। তো ইভেন আমার ক্রিকেটিং যারা কলিগ আছে, বিশেষ করে হচ্ছে আমার যারা রুমমেট থাকতো, তাদের কিছুই করতে হতো না, তারা শুধু বসে কফি খেতে বসে থাকে। আচ্ছা, অনেক রুমমেটই পেয়েছি, বাট মহিনুল সৌরভ আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও আমার কফি খুব পছন্দ করে। আমরা অনেক সময় বাইরে ট্যুরে গেলে ও আমার রুমে এসে বসে থাকতো কফি হওয়ার জন্য। আচ্ছা। আর আপনার রাজশাহী বলবেন না, রাজশাহী ছাড়া আপনার ঘুরতে কোথায় যেতে ভালো লাগে, দেশে বা দেশের বাইরে? সেন্ট মার্টিন খুবই ভালো লাগে, মার্টিন। সেন্ট মার্টিন খুবই সেন্ট মার্টিন এখন তো যাওয়াই যায় না, এখন তো বন্ধ যাওয়া করে যায় না, দিয়েছে। বাট এটা অনেক সুন্দর জায়গা, আর সাজেক খুব ভালো জায়গা। আচ্ছা, আর সোশ্যাল মিডিয়া আপনি তো খুবই কানেক্টেড, ফেসবুক, ইনস্টা, টিকটক, তিনটা প্ল্যাটফর্মেই। টিকটকে না, আসলে টিকটক এটা আমার মজার একটা অ্যাপ ছিল, যখন মন খারাপ থাকতো তখন করতাম, বাট এটাকে মানুষজন হয়তো বা এটাকে প্রফেশন করে ফেলছে আমাকে, বাট এটা আমার কাছে কিছু যায় আসে না, যদি কেউ আমার অ্যাকাউন্টে চলেও যায় কিছু যায় আসবে না। এখন কি আপনি অ্যাক্টিভ আছেন টিকটকে? না না, অ্যাক্টিভ না, ওকে, অ্যাক্টিভ না, বাট সোশ্যাল মিডিয়াতে আমি কখনো অ্যাক্টিভ ছিলাম না, আগেও ছিলাম না, এখন ইদানিং একটু পোস্ট করি, আমার প্র্যাকটিসগুলো পোস্ট করি যেন আমার সেফ থাকে, যেন আমি আস্তে যখন
আচ্ছা, আপনার দেখি। ধরুন সোশ্যাল মিডিয়ায় তো ধরুন অনেক রকম কথা হয়, এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যে কেউ যে কোনো এসে এসে বলে দিল আপনাকে, আপনি এফেক্টেড হন ব্যক্তিগতভাবে? খুব একটা না। যদি আমার পরিচিত লোক কেউ করে তাকে আমি তখন। ওকে হয়তোবা ওখানে অ্যান্সার করি, বাট যখন আমার আচ্ছা। দেখা হয় 2 মিনিট পর তার সাথে আমি আবার অন্যভাবে রিয়েক্ট করি। আচ্ছা, আপনার একটা বাইক প্রীতি আছে, আবার গাড়ি নিয়েও আপনার ছবি টবি দেখি, সো বাইক না কার, আপনি আসলে কোনটা? দুটোই আমার ইমোশন, ওকে বোথ। ওকে। সাব্বির তো ফ্যাশনেবল, এটাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ন্যাশনাল টিমে কি আপনার চেয়েও ফ্যাশনেবল কেউ আছে? অনেকে, সবাই আছে, সবাই সব থেকে বেস্ট, ওকে সবাই সব থেকে। ওকে। আচ্ছা, আপনার ধরুন পছন্দের কি, আপনি কি সবসময় ব্র্যান্ড কিনতে পছন্দ করেন, নাকি আপনি অনেক সময় মনে হয় ব্র্যান্ড ছাড়াও জিনিসপত্র যদি ফ্যাশনের সঙ্গে যায় কিনে ফেলেন? না, ব্র্যান্ড হচ্ছে একটা জিনিস যে আপনার কাছে আপনার ব্যক্তিত্বের সাথে শুট করে। এটা অনেকে মানুষ বলতে পারে যে শো অফ করতে পারে বা শো অফ করে, আসলে এটা বলা ঠিক না। বিকজ দেখেন, আপনি যখন একটা গেঞ্জি পরবেন, আপনি টাকা দিয়ে কিনতেছেন, আপনি যদি মার্কেট থেকে কিনেন 2 টাকা কম পাবেন, বাট আপনার সাথে যে মানাচ্ছে বা শুট করছে নাকি সেটা ইম্পর্টেন্ট। তো সেটার জন্য যদি 2 টাকা বেশি লাগে আমার ক্ষেত্রে, আমি 2 টাকা বেশি দিয়ে কিনি। তো ব্র্যান্ড আমার কাছে খুব ভালো লাগে, এবং ওইটা আমার কাছে মনে হয় যে বাইরের আমার ব্যক্তিত্ব রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আপনি ধরুন ফোন তো হাতে নিলে আগে কোন কাজটা আগে করেন, মানে কোথায় যান? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কোনটা আগে চেক করেন? মেসেঞ্জার। আচ্ছা, আমি আসলে so আমাদের এবার আরেকটা ছোট্ট সেগমেন্ট আছে, সেটা হচ্ছে সার্চ ওয়ারেন্ট, অর্থাৎ আমরা একটু সার্চ করে দেখি সাব্বির রহমানকে নিয়ে কি কি কথাবার্তা বলা হচ্ছে। আমরা যেটা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় অবভিয়াসলি সাব্বির রহমান খুবই খুবই পপুলার, আপনার অনেক অনেক ফলোয়ার আছে। আপনি জিমের কথা বলছিলেন, যেটা হচ্ছে আপনি মোহাম্মদপুরে একটা জিম করার একটা ছবি দিয়েছেন, মিরর সেলফি, হ্যাঁ। তো সেখানে অনেকগুলো কমেন্টস আছে, তার মধ্যে একটা কমেন্টস হচ্ছে, দেখেন আবার মোবাইল যেন কেউ নিয়ে না যায়। প্রবাবলি এটা মোহাম্মদপুর এলাকার জন্য কমেন্টসটা করেছে। এরকম অভিজ্ঞতা কখনো হয়েছে আপনার? না, অ্যাকচুয়ালি মোহাম্মদপুর কিন্তু খারাপ জায়গা না। আপনি হ্যাঁ, থাকেন আমি মোহাম্মদপুরে? মোহাম্মদপুর থাকি, ইভেন আমি অনেক সময় হাঁটতে যাই রাত 1টা-2টার সময়, মন খারাপ থাকলে ফোন আমি ক্যাচ ধরতে ধরতে যাই আমি। তো কেউ কোনো সময় আসলে কোনো রকম জায়গায় পড়ি নাই, বাট মানুষ ওই যে আমরা শুনে শুনে অভ্যাস, তো মোহাম্মদপুর খারাপ, আসলে তাই জন্য মোহাম্মদপুর খারাপ হয়ে গেছে। মোহাম্মদপুর এত খারাপ জায়গা না, এখন 2-1টা চিন্তায় তো সব জায়গাতেই হয়, ওটার জন্য তো মোহাম্মদপুর খারাপ হলে তো সমস্যা। আচ্ছা, আপনি হচ্ছে সব শেষ আপনার পোস্ট দেখছিলাম এটি, আপনি এরকম একটা পোস্ট করেছেন। এই পোস্টের নিচে কিছু মজার মজার কমেন্টস আছে, যেমন ধরুন একজন লিখেছে, সেটা হচ্ছে, ভাইয়া শার্টটা খুব পছন্দ হয়েছে, রবিউল ইসলাম। সে যদি আপনাকে শার্টটা চাই দিয়ে দিবেন? এরকম শার্ট তো বাইরেও পিস পাওয়া তাহলে যাচ্ছে। দিবেন না, বুঝে গেছি। Piece- আচ্ছা, সাব্বির আহমেদ লিখেছে, ক্যামেরাম্যান মনে হয় ভাবি, আসলে কি তাই ছিল? হ্যাঁ। ও ওকে। আরেকজন লিখেছেন, যে কমেন্টসটা খুবই কমন, যে হে সাব্বির রহমান, ছোটবেলায় আপনার খেলা দেখে বড় হয়েছি, এমনকি আপনার মতো এখনো ব্যাটিং স্টাইলে ব্যাট করছি, আপনি আসবেন বলে এখনো ক্রিকেটকে ভালোবাসি, এবার একটা কামব্যাক করেন ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার একটা ভিডিও ছিল, আপনি মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন শীতের মধ্যে, রাজশাহীতে। এবং সেখানে একজন লিখেছেন, শোয়েব ইসলাম, রাজশাহীর এই শীতে কানটুপি ছাড়া কেমন লাগলো? আসলে ভাই, ওই শীতে আপনি কেমনে এটা? অত শীত ছিল না ভাই, আসলে আসলে অত শীত অত ছিল শীত না? ছিল না, বাট Okay. ওই লাইটের কুয়াশা দেখে মনে হচ্ছে অনেক শীত। ওটা অনেক চমৎকার। ওটা তো 12টার সময়, কেউ নাই, আচ্ছা। আমি পা উঠছে গাড়ি চালাচ্ছি। আচ্ছা, আপনার চোখ নিয়ে তো আসলে আলোচনার শেষ নেই। সাধারণত মানুষ মেয়েদের চোখ বলে অনেক সুন্দর চোখ নিয়ে কবিতা, কিন্তু আপনার চোখ নিয়ে মনে হয় অনেক কথা শুনেছেন। আমি চোখ নিয়ে কোনো প্রশ্ন করব না, একটা কমেন্টস পড়ি আমি। একজন লিখেছে, রাজশাহীতে এই ধরনের চোখের মানুষ বেশি। আমি 2টি মেয়েকে পছন্দ করতাম আমার বাড়ির পাশে, তার মানে সে রাজশাহী লিখেছে, তাদের দুজনেরই চোখ এরকম, দুর্ভাগ্যবশত তাদের দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, রাজশাহী থেকে আসলে এই ধরনের চোখ বেশি এরকম মানুষের? এখন তো খুব দেখতে পাচ্ছি। তাই? আছে। ওকে, ইন্টারেস্টিং। এখন হচ্ছে এরকম আর কি। আচ্ছা, আপনার আমি ছবি দেখছিলাম যে আপনি হচ্ছে প্রথমত রাজশাহীতে, স্বাভাবিকভাবে নিশ্চয়ই এই প্রশ্নটা সবাই করে, আম খাওয়ান ভাই, আম। আপনার নিজেরও কি আম বাগান আছে? এটাই যে আপনি আম বাগানের ছবি না, দিয়েছেন? আমার আম বাগান নাই, বা ফ্রেন্ডের আম বাগান আছে। আচ্ছা ওদের আম বাগানে যে আম টাম খেয়ে একদম তামা করে দিই। আচ্ছা। তো আপনি আম খাচ্ছেন, আপনি খেজুরের রস খাচ্ছেন, আপনি ডাব খাচ্ছেন, আপনি কফি খাচ্ছেন, আপনি সাকিব আল হাসানের সঙ্গে বসে একটা আইসক্রিম বা কিছু একটা খাচ্ছেন। আপনি তো খাওয়ার ব্যাপারে খুব চুজি, বাট এইগুলোর ক্ষেত্রে বোধহয় আপনি নিজেকে একটু ছেড়ে দেন। সাকিবের ছবি হচ্ছে এটা ইংল্যান্ডে 2019 সালে হুম। ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলাম আমরা। তো উনি একটা মলে গেছে, আমিও গেছি।
তো ওনার হ্যাপি বার্থডের জন্য পোস্ট করেছি, বাট আমরা দুজনেই খাচ্ছিলাম খুব মজার আইসক্রিম, ওই যে চিট ডে ছিল ওই দিনকা। আচ্ছা, সাকিব আল হাসান কিন্তু আপনার অনেক পোস্ট দেখি এবং তার জন্মদিন সবশেষ জন্মদিনও, সো আমি কি ধরে নেব যে সাকিব আপনার সবচেয়ে পছন্দের ন্যাশনাল টিমের ক্রিকেট? না, আসলে পছন্দ অপছন্দ বিষয় না, আমরা একসাথে খেলেছি, এটা আমার কলিগ, আমার বড় ভাই। সো উনি আমার অনেক বিষয় জানে, আমি ওনার সাথে অনেক ডিসকাস করি, তো সেই হিসাবে তো অবশ্যই আমার বড় ভাই। আর হি ইজ আসলে উনি ভালো মানুষ, এবং আমি জানি না মানুষ কি ভাবে, বাট আমার কাছে মনে হয় উনি অনেক কিছু হবে, এখানে এসে বলবে এই যে আসছে সাকিবের হয়ে কথা বলতে। আমার কাছে বেস্ট পিপল, বেস্ট মানুষ, বেস্ট ম্যান। ওকে, আচ্ছা, আমি বলছিলাম আপনাকে একটা ছবি দেখাবো, এই ছবিটা দর্শকদেরও দেখাবো আমরা, আপনি একটু দেখেন। দেন আর নাও একজন ক্রিকেটারকে নিয়ে আপনি দিয়েছেন, এই ছেলেটা এরকম ছোট থেকে বড় হয়ে আপনার সঙ্গে খেলছে, কিন্তু আপনি একই রকম আছেন কিভাবে? কুমিল্লার হয়ে খেলছি আমরা একসাথে। ও অনেক ভালো প্লেয়ার, ও লেগ স্পিনার কাম ব্যাটসম্যান, খুব ভালো প্লেয়ার, কিন্তু আপনি নিজেকে একরকম ভাবে ধরে রেখেছেন, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এই ছবিটা কি জানেন আপনি? এই ছবিটা কোথায়? এটা হচ্ছে 2015 ওয়ার্ল্ড কাপে আমরা গাড়ি রেস করতে গেছিলাম অস্ট্রেলিয়াতে মেলবোর্নে, এবং এখানে আমি দেখছি নাসির হোসেন। এটা হচ্ছে আপনার এখন মানে বাংলাদেশে কয়েকটা কার রেস আছে, ওই যে কার্ড যেগুলো গো কার্ট, ওইটাই ফার্স্ট গো কার্ট। আচ্ছা, ওই সময় 2015 দিকে আপনার কয়েকটা পোস্ট আছে এরকম, ফলো আরাফাত সানি অন হিলস অফিসিয়াল পেজ, ফলো আলামিন হোসেন অন হিজ ভেরিফাইড পেজ। ওরা আপনাকে যে পোস্ট করে তো জোর করে রাইট, ডিলটা কি থাকতো? কোনো ডিল নাই, কোনো ডিল নেম নেই। রুবেল হোসেন দেখবেন আছে। আচ্ছা, ফলো রুবেল হোসেন। ওকে। আর আপনার এই যে সবশেষ বিপিএল এর একটা ছবি মনে আছে নিশ্চয়ই, এটা কি জাস্ট পোজে ছিল নাকি কাউকে আসলেই স্যালুট দিচ্ছিলেন? আমি ক্যামেরাম্যানকে সালাম দিচ্ছিলাম, আর ক্যামেরাম্যান ছবি তুলে নিচ্ছে। কিন্তু এটা নিচের ক্যাপশনটা একটু পড়ি আপনার জন্য, পড়েন প্লিজ। বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় কুখ্যাতি তার অনেক আগেই জুটেছে, জাতীয় দলে প্রাপ্ত 2 বছরেরও বেশি সময়, তবে সাব্বির রহমানের উপর আস্থা রেখেছে ঢাকা ক্যাপিটালস। এই স্যালুটের মাধ্যমে এবারের বিপিএল এ সাব্বির কি তার আগমনী বার্তাই দিতে চাইলেন? ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে যখন নিজেকে নিয়ে এরকম নিউজ পড়েন, লেটস সে অনেক পুরনো, বাট স্টিল আমি এটা না বলে পারছি না, এখনো আপনাকে হয়তো মানুষ এসে ওই ছবিটা দিবে বা কমেন্টস করবে, নায়লা নাইমের সঙ্গে আপনার একটা বিজ্ঞাপনের ছবি। এটা আমার একটা ছিল জাস্ট, অফকোর্স, ওই যে একটা ড্রিঙ্কস, কি নাম যেন ভুলে গেলাম, পাওয়ার বা এরকম কিছু একটা ড্রিঙ্কস ছিল। হ্যাঁ হ্যাঁ, অস্কার, রাইট, অস্কার। ওকে, আচ্ছা, এবার আপনাকে আমি আরেক কয়েকটা খুব কুইক কোশ্চেন করবো, আমরা শেষ দিকে চলে এসেছি। সেটা হচ্ছে যে ভক্তদের নিয়ে, ধরুন সাকিবিয়ান, তামিমিয়ান এরকম আছে, সাব্বিরিয়ানও আছে, এবং তারা আপনাকে অনেক ক্রেজি ফ্যান। সো এরকম ক্রেজি ফ্যানের পাল্লায় পড়েছেন? প্রেমের প্রস্তাব দেয়া বা পাগলামি করা, বাসার সামনে চলে আসা, কিছু পাঠানো গিয়ে? হ্যাঁ, এরকম তো অনেক পেয়েছি। 2000 একটু আগে পেয়েছি, কারণ বিয়ের আগে পেয়েছি, বিয়ের পর তো এখন আর ভয় আসে না। সো বিয়ের আগে পেয়েছি, এরকম ক্রেজি অনেক ফ্যান ছিল, বাসার সামনে সে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো, বাট ক্রেজি হয়ে যেত। এটার জন্য আমি আমার লোকেশন চেঞ্জ করতাম, শুধু লোকেশন বলতাম না। সো এটা অনেক হয়েছে, বাট আলহামদুলিল্লাহ এখন তো বিয়ে হয়ে গেছে, এখন নাই। ও আলহামদুলিল্লাহ বলছেন, মানে আপনি এগুলোর মিস করেন না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোনো ভক্তের সঙ্গে মাঠ থেকেই হোক বা সোশ্যাল মিডিয়া থেকে কখনো কি এরকম হয়েছে যে একদম সাধারণ ভক্ত থেকে পরে ব্যক্তিগত সম্পর্ক হয়ে গিয়েছে, বন্ধু হয়ে গিয়েছে? বা এরকম অনেক আছে, হিউজ। এখন লাস্ট 4-5 বছর ধরে হয়েছে, কারণ যখন আমি দেখেছি যে সম্পর্ক, রিলেশন বিল্ড আপটা অনেক ইম্পর্টেন্ট মানুষের জন্য, কারণ পৃথিবী গোল, একটা মানুষকে দিয়ে আপনি একটা মানুষ দ্বারা সব সম্ভব না। তো আপনি যখন রিলেশন বিল্ড আপ করবেন কারোর সাথে, আপনি এটা আপনার হাত হয়ে গেল, 1 হাত, 2 হাত, 3 হাত। সামাও আপনার কাছে মনে হচ্ছে আপনি রাশিয়া আছেন, ঢাকাতে একটা জিনিস খুব প্রয়োজন, আপনি রিকোয়েস্ট করলেন, ভাইয়া তুমি এটা করে দিবা বা আপু এটা করে দিবেন কিনা, তখন দেখবেন কাজটা হয়ে গেছে। দিস ইজ কল্ড রিলেশনশিপ। এটা হওয়া উচিত সব মানুষের জন্য। কিন্তু কোনো ফ্যানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো আপনি ঘটেছে, ওই মুহূর্তে আপনার পরে আফসোস হয়েছে, এরকম কি আছে? যেমন আমি একটু বলি, ফতুল্লার ওই ঘটনাটাই, এক দর্শকের দিকে আপনি তেড়ে গিয়েছিলেন, সে বোধহয় কিছু গ্যালারি থেকে বলেছিল আপনাকে। না, আসলে তেড়ে যায় নাই, আর এরকম কোনো ঘটনা হয় নাই, বাট আমার কাছে মনে হয় যে ছবি তোলার অনেক কাহিনী হয়েছে। এরকম ধরেন ফর এক্সাম্পল, আমি হসপিটাল আছি, একটা ভক্ত ছবি তুলবে, এখন আমি কোনো এমার্জেন্সি প্রয়োজন আছি, আমি বলছি ভাইয়া এখন তুলতে পারবো না, বা আমি শাওয়ারিং করেছি। তো পরবর্তীতে যখন আমার মাথা ঠিক ছিল, তখন আমি মনে হচ্ছে না এটা আসলে করা উচিত না। তো এটা আজ থেকে 5-6 বছর আগে, বাট আমি এখন অনেক বুঝতে পারি যে না, আমি 1 মিনিট যদি ওকে 1 সেকেন্ড দিয়ে দিই, তাহলে ওর কাছে ভালো লাগবে,
বাট গিল্টি ফিল আমার পরে হবে না এটা, তো আমি এটা দেওয়ার চেষ্টা করি এখন থেকে, এখন Okay. দিয়ে দিই এখন। ওকে, আমরা একটু সাব্বিরের প্রথম জিনিসগুলো জানতে চাই। যা কিছু প্রথম, এই সেগমেন্টে আমরা এবার ঢুকবো। ওকে, সো যা কিছু প্রথমেই আসি, প্রথম ইনকাম, প্রথম টাকার উপার্জন, সেটা কখন, কিভাবে, খ্যাপ খেলে নাকি? প্রথম ইনকাম ছিল আমার ইয়াং পেগাসাসের একটা ব্যাট, ওকে, প্রিমিয়ার লিগ, ওটা ফার্স্ট ইনকাম একটা ব্যাট, কন্ট্রাক্ট ছিল ব্যাট। আচ্ছা, প্রথম চিঠি তো পেয়েছেন, লিখেছেন কখনো প্রথম চিঠি? না, চিঠি কখনো লিখতে পারি না, লেখা নাই। ধৈর্য নাই লেখার। বাট প্রথম চিঠি পেয়েছিলেন কার, ক্যান ইউ রিমেম্বার? 2010-11 মেবি, তখন কোনো ভক্ত রক্ত থেকে নাকি পরিবারের আত্মীয় এশিয়ান স্বজন? গেমস খেলে আসার পরে, 2010-এর এশিয়ান গেমস খেলে আসার পর। লং ওয়ে ব্যাক। প্রথম গাড়ি আপনার আসলে কি, মোটরসাইকেল অর কার অর হোয়াট? কার, না সরি, বাইক, বাইক। কোন বাইকটা, মানে কি বাইক ছিল? R15 ভার্সন 1। প্রথমেই একদম R15? হ্যাঁ, না সরি, ফার্স্ট বাইক ছিল পালসার, পড়ে গেছিলাম একবার আমি, তারপর চেঞ্জ করে Okay. ফেলেছি। ওকে, প্রথম ফোন আইফোন না সরি, মোটরোলা। কত সালে এটা? 2004, 5, 6 Okay. এরকম হবে। ওকে, হলে গিয়ে প্রথম সিনেমা দেখে কি ছিল আপনার, বা প্রিয় সিনেমা, মুভি দেখেন আপনি? এটা মনে নাই, বাট আমার আব্বু কিন্তু আগে একটা সিনেমা হলে জব করতেন রাজশাহীতে, আচ্ছা, তো ওকে। প্রতিদিনই যে দেখতাম কোনো না কোনো সিন, মারামারি হতো, বা রুবেলের অনেক বড় ফ্যান ছিল, রুবেল মারামারি করতো, ফাইটিং, ওই কোনো না কোনো মুভি আসলে আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা পড়ার ফাঁকে দেখে চলে আসতাম, টিকিট লাগতো না। নাইস। কোনো ফেভারিট এরকম তারকা আছে আপনার পছন্দের, সুপারস্টার বা সেলিব্রিটি? অক্ষয় কুমার। অক্ষয় কুমার। অক্ষয় কুমার। আচ্ছা, ক্রিকেট নিয়ে আপনার পাগলামি প্রথম, বা আপনি কখন ক্রিকেটের প্রেমে পড়লেন, কিভাবে? এটা বিরাট প্রেম ভাই, আসলে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলাম, 3টা পরীক্ষা হয়েছে, 4 নম্বর পরীক্ষা আমি ছিলামই না টেবিলে। এসএসসি পরীক্ষা? এসএসসি পরীক্ষা, ওকে। তখন ঢাকায় লিগ খেলতে আসছিলাম আমি, এটা আমার বাসায় না বলে? না বলে, তো আমার ফ্রেন্ডরাও জানতো না। 4 নম্বর পরীক্ষা যেদিন ছিল সেদিন আমি অ্যাটেন্ডই হই নাই, তো আমি তখন ঢাকায় খেলতে গেছিলাম, তো এটাই আমার টার্নিং পয়েন্ট জীবনের। তারপরে এটার কনসিকোয়েন্সেস, বাসায় প্রশ্নের মধ্যে পড়া, তারপরে আমি বা এসে পরে ভালো পরীক্ষা খেলেছি, পরের বছর পরীক্ষা দিচ্ছি আবার, তো ওই আর কি। ওকে, ওকে। আচ্ছা, আপনি রাজশাহীর কথা বলছিলেন, আমার একটু রাজশাহী নিয়ে যেটা আমি জানতে চাই, রাজশাহী বললে আম, লিচু বা যেটাই বলি, কালাই রুটির কথা আসে। আপনি নিজে এটা পছন্দ করেন, বা এই খাবারটা? বেস্ট, তাই? বেস্ট খান? হ্যাঁ, রেগুলার। আমি এমন দিন গেছে যে আমি ঢাকা থেকে রাজশাহী গেছি 2 দিনের জন্য, 2 দিনই খেয়েছি, রাতে যে পৌঁছে রাতেই খেয়েছি। অনেক পছন্দ, অনেক ভালো খাবার। যে হাঁসের মাংস? হাঁসের মাংস নয়, কাঁচা ঢাল, ঝাল ভর্তা, আর হচ্ছে মরিচ টরিচ, বেগুন ভর্তা দিয়ে একটু okay. পদ্মায় ঘোরেন নৌকা নিয়ে বন্ধুদের সাথে? 2 বা 3 বার গেছি, বাট আমার খুব বেশি না। সুইমিং করতে পারি আমি, সাঁতার পারি, বাট আমার কাছে মনে হয়েছে যে, কারণ পদ্মা আমাকে বারবার টানে, আমি 2 বার, 1বার পদ্মা ডুবে গেছিলাম আমি ছোটবেলায়। ও গড। একবার ঢুকে গেছিলাম ভিতরে, আমার কোচ তুলে দিয়েছিল আমাকে চুল ধরে, তো তারপর থেকে আমার একটু ভয় কাজ করে, বারবার সেই টানে। ভয়টা কি আপনার সুইমিং পুলেও কি কাজ করে, মানে ওয়াটার সুইমিং ফোবিয়া পুল কি যদি আছে? পা পর্যন্ত আমার যদি মাটি থাকে তাহলে কাজ করে না, যদি পা একটু হয় তাহলে আমার কাছে মনে হয় যে একটু সামথিং রং, কেউ তার আমাকে মানে তো আপনি সমুদ্র বা নদীতেও খুব একটা নামি না, কখন যাইও না, পুকুরে আচ্ছা, নামি না। রাজশাহী নিয়ে একটা জিনিস বলি আমি আপনাকে, রাজশাহীকে বলা হতো সবচেয়ে ক্লিনলিয়েস্ট সিটি, প্রচুর সবুজ গাছ, সেইটা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। রাজশাহীতে এখন অনেক যেটা ডাস্ট বা একটু পলিউশনের দিকে যাচ্ছে, এটা কি আসলে নিশ্চয়ই একটু আপনার তো এটা কষ্ট লাস্ট লাগে? 1 বছর ধরে হয়েছে, আর লাস্ট 1 বছর আগে ক্লিন তো ছিলই, লাইটিং সিটি বলা হতো রাজশাহীকে, যেটা এখনো একটা আছে, বাট লাইট কমাই দিয়েছে সিটি কর্পোরেশন থেকে। আচ্ছা, আপনার ধরুন, আপনি যদি ক্রিকেটার না হতেন সাব্বির রহমান, কি হতেন আপনি তাহলে? কোনো আইডিয়া না ভাই, পড়াশোনা এত ভালো ছিলাম না, শুধু পালাইতাম। ক্রিকেটার না হলে অ্যাটলিস্ট কোনো স্পোর্টসে খেলতাম অবশ্যই। ওকে, আমরা শেষ করবো আসলে ক্রিকেটের বাইরের বিষয় দিয়ে, সেটা হচ্ছে অবভিয়াসলি এখন এটা ফুটবলের বছর, ফুটবল বিশ্বকাপ। এইবার একটা প্রশ্ন, এটা বা একটা কমেন্টস আমি পড়ি যে সাব্বির রহমানের মধ্যে একটা স্মার্ট ছেলে কেন ব্রাজিল সাপোর্ট করে, ওয়াই? সরি, এটা কোনো কমেন্টস না, আমি বলছি বিকজ আমি আর্জেন্টিনা, আপনি কেন ব্রাজিল করেন সাব্বির রহমান? আমি হচ্ছে রোবার্তো কার্লোসের অনেক বড় ফ্যান। ওকে, তো রোবার্তো কার্লোস যেখানে যেত সেখানে আমি থাকতাম, তো যদি রিয়াল মাদ্রিদ খেলতো রিয়াল মাদ্রিদ ফ্যান, ওকে, ইভেন আজ আমি রিয়াল মাদ্রিদের বড় ফ্যান, আমি শুধু ওই প্লেয়ারটার ফ্যান। রবার্তো কার্লোস, হ্যাঁ, তো রোবার্তো কার্লোস, রোনাল্ডো, তারপর রিভালদো, ওদের একটা যে কমিউনিকেশন ছিল, রোনাল্ডো পাস করতো রিভালদো ছেড়ে দিত, দিয়ে গোল দিত রোনাল্ডো, এই একটা যে বিষয়,
এটা আমার খুব ভালো লাগতো এবং আমি ব্রাজিলের ফ্যান কেন হয়ে গেছে আমার কোনো আইডিয়া নেই, বাট আমি ওই 3-4টা প্লেয়ার ভালো লাগতো আমার। কিন্তু আপনি কি এখন আমি চেঞ্জও করতে পারি না কোথাও। আমি পতাকা যদি আমি চেঞ্জ করতে যাই, আমার বেলজিয়ামের পতাকা ভালো লাগে আমার। আচ্ছা সো ব্রাজিল আমার ফেভারিট টিম, বাট আমার পতাকা যদি অনুযায়ী তো অনেক অনেক টিম আছে। ফ্রান্সের পতাকা ভালো, বেলজিয়াম পতাকা ভালো, ইকুয়েডরের পতাকা ভালো। তো বাট আপনি ব্রাজিলকেই তো সাপোর্ট করেন, সাপোর্ট করি, এখন তো করতেই হবে। আচ্ছা আর্জেন্টিনা আকাশী সাদার চেয়ে তার সুন্দর আমি পতাকা মেসির নাই। অনেক বড় ফ্যান। আমি আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন হয়েছে এটা আমি খুব খুশি হয়েছি, বাট আমি কেন যেন আর্জেন্টিনা আমার হয় না, কেন জানি হয় না। আচ্ছা এখন বলেন ব্রাজিলের কি হবে, হেক্সা হবে আসলে আদৌ দেখে যেতে পারবেন? চান্স খুবই কম, যেহেতু প্লেয়ার আমাদের নাই, Yeah. আর এরকম প্লেয়ার তো হয় না আসলে। আচ্ছা আমরা তো বাংলাদেশ দলে ক্রিকেটারদের একটা ভয়াবহ ফুটবল প্রীতি আছে জানি, আপনারা অনুশীলনে সবসময় ফুটবল খেলেন। জি জি। সো এরকম ওয়ার্ল্ড কাপের সময় নিশ্চয়ই বা ফুটবল নিয়ে খুনসুটি হয়, এরকম ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তো মারামারি লেগে যায় আমাদের সাথে মারামারি। ভাই, আমাদের সবার সাথে। সাকিব ভাই তো আর্জেন্টিনা অনেক বড় ফ্যান, হ্যাঁ তো সবার সাথে খুব একটু বেশি হয়। উনি তো যখন খেলে তখন উনি একাই মেসি, আমরা সব সাইডে থাকতাম। বাংলাদেশের ফুটবল নিয়ে যদি এখন একটু কথা বলি, ধরুন বাংলাদেশের ফুটবলটা একটু নতুন করে বুস্ট আপ হয়েছে, হামজা চৌধুরীরা, সমিত সোমরা এসেছেন, আমাদের এজ লেভেলে আমরা ভালো ফুটবল খেলছি সাম্প্রতিক সময়ে। বাংলাদেশের ফুটবল কি ফলো করেন আপনি, বা ফুটবল কখনো ফলো হয়নি, বাট এখন তো ফলো করছে এবং ওরা ভালো করছে। এবং আমার কাছে মনে হয় যে যখন কোনো স্পোর্টস কাপের সময় দিবেন, ভালো ইনক্লুড করবেন দেশ ও দেশের বাইরে থেকে, তখন দেখবেন যে রেজাল্ট সবার সামনে আসবে। তো লাস্ট আমি কখনো চিন্তামই না কাউকে। আচ্ছা তো লাস্ট 1 বছর ধরে আমি একটু দেখছি ফুটবলটা ডেভেলপ হচ্ছে এবং খুব ভালো ডেভেলপ হচ্ছে এবং মাশাআল্লাহ। ওকে, ফুটবল ছাড়া তার মানে আপনি অন্য কোনো ক্রিকেটের বাইরে অন্য কোনো স্পোর্টসের নো, রেসের কথা বলছিলেন আপনি, এটা থেকে আসলে আপনি ইন্টারেস্ট কার রেস শুধু ভিডিও গেমস খেলি, ফুটবল খেলি। ওকে ওকে, সাবির রহমান রোমান, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি আপনি সব শেষে যদি কিছু বলতে চান দর্শকদের জন্য। থ্যাংক ইউ এশিয়া স্পোর্টসকে আমাকে ইনভাইট করার জন্য। খুবই ভালো লেগেছে এসে, যা প্রত্যাশিত তার চেয়ে বেটার হয়েছে আমার কাছে মনে হয়। এবং আমার কাছে তিতুভাই ভাই আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর করে গল্প হয়েছে আপনার সাথে। এবং যারা দর্শক আছেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি সবাই দোয়া করবে আমার জন্য, সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। মানে আমার মনে হচ্ছে এই প্রোগ্রামের হোস্ট উনি, লাস্টে ক্লোজিং করে দিয়েছে, আমার আর কিছু বলতেই হবে না। বাট স্টিল আমি একটা জিনিস বলতে চাই সাব্বির রহমান, আপনার সঙ্গে তো আমি পার্সোনালি আপনাকে চিনি বহু বছর ধরে, আমাকে সবসময় মনে হয় যে আপনি একটু চাপা স্বভাবের। আজকেও আপনার সঙ্গে যে আমি এতক্ষণ কথা বলেছি, আপনি অনেক কিছু বলেছেন, স্টিল আপনি অনেক কিছু বলেননি, ঠিক কিনা বলেন? হতে পারে। বাট সাব্বির, অল দ্য বেস্ট। Thank you. মানে আমি পার্সোনালি আই রিয়েলি ওয়ান্ট ইউ টু সি ইন ন্যাশনাল টিম, Thank you. এবং অবশ্যই সেটা আপনি আপনার সেই পারফরম্যান্সের প্রমাণ দিয়ে আসবেন, এবং সেটা বাংলাদেশ দলের জন্য খেলবেন। শুভকামনা আপনার। থ্যাংক ইউ ব্রাদার। দর্শক, এই ছিল আমাদের এশিয়া পোস্ট স্পোর্টসের আজকের এপিসোডে। নিশ্চয়ই আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব আরেকজন অ্যাথলেটকে নিয়ে, শুনবো তার বলা না বলা নানান গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।